আসসালামু আলাইকুম। আমি আজকে এবিজি 3টা ক্লাস তো নিয়েছিলাম 3 দিনে। ইলেক্ট্রোলাইটও ভেবেছিলাম যে 2 দিনে হয়তো পারবো বা 3 দিন লাগতে, এখন মনে হচ্ছে 3 দিনে হবে কিনা, কারণ আসলে এটা এত বিশাল একটা টপিক। তারপর আমি চেষ্টা করছি একটু ডিটেলসে বলার জন্য এবং একটু স্লো যাওয়ার জন্য, কারণ এবিজি এবং ইলেক্ট্রোলাইট দুটো ক্লাসই হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়, হ্যাঁ, কারণ অনেক পড়া থাকে কিন্তু আমরা এভাবে বুঝে পড়ি না, মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এবিজি এবং ইলেকট্রোলাইট এটা আসলে মুখস্থ করার জিনিস না, এটা একটু বুঝে পড়তে হয়। তো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের প্রথম ক্লাসে আমি একটু বেসিক পড়িয়েছিলাম। ওই ক্লাসটা খুব ছোট ছিল, বেশিক্ষণ নিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। তো আজকে আমি সেকেন্ড ক্লাসে আশা করি একটু ডিটেলস বলতে পারবো। হ্যাঁ, আজকে একটু সময় নিয়ে পড়াবো। প্রথম ক্লাসে ছিল আসলে ফ্লুইড ব্যালেন্সটা কি, আমাদের টোটাল বডি ফ্লুইড কতটুকু থাকে, ইলেকট্রোলাইট, এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট এবং ইন্টারসেলুলার কম্পোনেন্ট, কি পরিমাণে ইলেকট্রোলাইট কোথায় থাকে, হ্যাঁ, সেলের ভিতরে কতটুকু থাকে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে কতটুকু থাকে, সেই কম্পোজিশনগুলো দেখানোর চেষ্টা করেছিলাম এবং বডির বিভিন্ন কম্পার্টমেন্টগুলোকে ভাগ ভাগ করে কীভাবে কতটুকু ফ্লুইড থাকে সেই ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করেছিলাম। তো সেটা টোটাল পুরোটাই আসলে বেসিক ছিল। তো আজকে আমি বাকি পোর্শনে সেকেন্ড পার্টে চলে যাচ্ছি ক্লাসে। তো আমার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটটাকে যদি দুই ভাগে ভাগ করি, প্রথমে আসলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে ফ্লুইড ইমব্যালেন্সটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ ফ্লুইড ইমব্যালেন্সের সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা ওতপ্রোতভাবে জড়িত। তো ফ্লুইড ইমব্যালেন্সের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দুটা কথা বুঝি, একটা হচ্ছে হাইপোভলিউমিয়া আর একটা হচ্ছে হাইপারভলিউমিয়া। নেক্সট আসি এই বক্সটা ডেফিনিশন থেকে না, হাইপোভলিউমিয়া হলে আমরা কিভাবে বুঝবো এবং হাইপারভলিউমিয়া হলে কিভাবে বুঝতে পারবো ক্লিনিক্যালি হাইপোভলিউমিয়া একটা পেশেন্ট মানে বডি থেকে অ্যাকুট কোনো কারণে ভলিউম লস হয়েছে, সেটা হেমোরেজ হতে পারে, ডায়রিয়া, ভমিটিং হতে পারে, যে কোনো কারণে যদি বডি থেকে তার ভলিউম লস হয় তখন আমরা হাইপোভলিউমিক কন্ডিশন বলবো। এবং হাইপোভলিউমিয়াতে কিছু ক্লিনিক্যাল সিনারিও আমরা খুব কমনলি পাই। সিমটম কি, মানে পেশেন্ট কি বলবে, একটা হচ্ছে থার্স্ট, ডিজিনেস অন স্ট্যান্ডিং ইন্ডিকেট করে যে তার পোস্টারাল হাইপোটেনশন হচ্ছে। থার্ড, ডিজিনেস অন স্ট্যান্ডিং উইকনেস, হ্যাঁ, পেশেন্ট বলবে যে খুব পানির পিপাসা লাগছে, মাথা ঘোরাচ্ছে, দাঁড়াতে গেলে মনে হচ্ছে পড়ে যাচ্ছে এবং শরীর খুব দুর্বল লাগছে। এটা ইনিশিয়াল একটা কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে ইমার্জেন্সিতে আসতে পারে। তখন আমরা কী করবো, পেশেন্টকে ইউজুয়ালি আমরা ফার্স্ট যে কাজটা করি, আমরা ব্লাড প্রেশারটা দেখি। ব্লাড প্রেশারটা আইডিয়ালি এরকম, যদি কোনো পেশেন্ট কমপ্লেন করে এবং হাইপোভলিউমিক ফিচার নিয়ে আসে, ব্লাড প্রেশারটা দুইভাবেই দেখতে হয়। একটা হচ্ছে বসিয়ে ব্লাড প্রেশার দেখা, আর একটা হচ্ছে দাঁড়িয়ে ব্লাড প্রেশার দেখা। দ্যাট মিনস এটা দেখার উদ্দেশ্য হচ্ছে পোস্টারাল হাইপোটেনশন আছে কিনা। তারপর জেভিপি এক্সামিন করলে আমরা দেখবো যে জেভিপিটা লো, ট্যাকিকার্ডিয়া থাকবে, ড্রাই মাউথ, রিডিউসড স্কিন টার্কার, রিডিউসড ইউরিন আউটপুট, ওয়েট লস, কনফিউশন, স্টুপার। মোট কথা সবকে যে ফিচারগুলো থাকে এগুলো আমরা সবাই জানি, এই ফিচারগুলো আমরা পাবো যখন একটা পেশেন্ট হাইপোভলিউমিয়া অথবা হাইপোভলিউমিক শক নিয়ে আসবে। সরি, নেক্সট হচ্ছে হাইপারভলিউমিয়া মানে বডিতে ভলিউম বেশি আছে, দ্যাট মিনস ফ্লুইড ভলিউমটা অনেক বেশি আছে। তো ফ্লুইড ভলিউম বেশি থাকা মানে আমরা এক কথা যেটাকে বলি ইডিমা। ইডিমা আছে কিনা ইনিশিয়ালি আমরা দেখবো যে পেশেন্টের অ্যাঙ্কেল সোয়েলিং আছে কিনা, অ্যাবডোমিনাল সোয়েলিং আছে কিনা এবং পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে কিনা। আর এক্সামিনেশন করলে পাবো পেরিফেরাল ইডিমা পাবো, জেভিপি রেস্ট পাবো, বাইলেট্রাল ক্রেপিটেশন পাবো, দ্যাট মিনস পালমোনার ইডিমার ফিচার পাবো। তারপর পালমোনার ইডিমার সাথে হার্ট ফেলিওর থাকতে পারে এবং প্লুরাল এফিউশন থাকতে পারে। প্লুরাল এফিউশন মে বি ডিউ টু হার্ট ফেলিওর অথবা প্লুরাল এফিউশন মে বি অ্যাজ এ পার্ট অফ অ্যানাসার্কা। দ্যাট মিনস বডিতে যখন ইডিমা থাকে তখন অ্যানাসার্কা থাকলেও কিন্তু আমরা অ্যানাসার্কা পার্ট হিসেবেও এফিউশন পেতে পারি। একইভাবে অ্যানাসার্কা পার্ট হিসেবে আমরা অ্যাসাইটিস পেতে পারি। যেমন একটা পেশেন্টের যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর থাকে অথবা সিকেডি পেশেন্ট থাকে অথবা ইএসআরডি ডায়ালাসিস পাচ্ছে, এইসব পেশেন্টগুলো দেখা যায়, অথবা হাইপোঅ্যালবুমিনিয়া পেশেন্টগুলো অ্যানাসার্কা থাকে, ইডিমা থাকে, তখন আমরা তার অ্যাসাইটিসও পেতে পারি, প্লুরাল এফিউশনও পেতে পারি এবং এলভিএফ এর ফিচারও পেতে পারি। দেন ওয়েট গেইন, কারণ পেশেন্ট বলবে যে তার শরীর ফুলে যাচ্ছে, দ্যাট মিনস ভলিউম ওভারলোডের কারণে পেশেন্ট বলবে তার ওজন বেড়ে যাচ্ছে। আলটিমেটলি এটা কি হচ্ছে, বডিতে ফ্লুইড রিটেনশন হচ্ছে। এবং ডিউ টু ফ্লুইড রিটেনশন এর অনেকগুলো কারণ আছে হাইপার ভলিউমার, এর মধ্যে আরেকটা হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম, সে কারণে অনেক সময় আমরা হাইপার টেনশনে পেতে পারি। ঠিক আছে, কাজে এটা হচ্ছে আমার হাইপার ভলিউমার ফিচার অ্যান্ড দিস ইজ ফিচার্স অফ হাইপোভলিউমিয়া। তারপর হাইপোভলিউমিয়া কাকে বলে, ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিডাকশন ইন সার্কুলেটিং ব্লাড ভলিউম। দ্যাট মিনস সার্কুলেটিং ভলিউমটা যদি কমে যায় সেটাকে আমরা হাইপোভলিউমিয়া বলবো। Most common causes are loss or sequestration of sodium containing fluid or acute blood loss. Loss or sequestration of sodium containing fluid, that means diarrhea and vomiting হলে সবচেয়ে বেশি ভলিউম লস হয়।
একই সাথে সোডিয়ামও কমে যায়, পানিও কমে যায়, তখন আমরা হাইপোভলিউমিয়া পেতে পারি। এটা হচ্ছে মোস্ট কমনলি। অথবা কোনো কারণে যদি খুব অ্যাকুট ব্লাড লস হলো, যেমন সাডেন হিমোপ্টাসিস হলো, সাডেন হেমাটোমেসিস মেলানা হলো, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা কোনো জায়গায় ট্রমা হলো, কোনো কারণে যদি অ্যাকুট ব্লাড লস হয়, তখন আমরা হাইপোভলিউমিয়া পেতে পারি। হাইপোভলিউমিয়ার কারণ কি? একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ডিপ্রাইভেশন, ইনঅ্যাডিকুয়েট থেরাপিউটিক রিপ্লেসমেন্ট, ইনঅ্যাডিকুয়েট সোডিয়াম ইনটেক মেকানিজম। এই বক্সটা ডেফিনেশনে আছে, যেহেতু আমাদের এফসিপিএস পার্ট 1 এবং পার্ট 2 এর স্টুডেন্টরা আছে, তাই আমি বক্সগুলো ডেফিনেশন থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে হাইপোভলিউমিয়ার কারণ হিসেবে এনভায়রনমেন্টাল ডিপ্রাইভেশন, যেমন অনেক বেশি গরম পড়েছে, এক্সেসিভ সোয়েটিং হয়েছে, কিন্তু সেই অনুযায়ী ফ্লুইড রিপ্লেসমেন্ট করা হয়নি, তখন কি হবে? হাইপোভলিউমিয়া হতে পারে। তারপর জিআই সোডিয়াম লস। জিআই সোডিয়াম লস মানে কি? ভমিটিং, ডায়রিয়া, নাসোগ্যাস্ট্রিক সাকশন অর এক্সটার্নাল ফিস্টুলা। দ্যাট মিনস অনেক সময় আইলোস্টমি, কোলোস্টমি করা থাকে, সেদিক দিয়ে ফ্লুইড লস হয়। তখন এই জিআই লসের কারণে দেখা যায় যে সোডিয়ামও কমে যায় এবং ফ্লুইডও কমে যায়। তারপর সে স্কিন সোডিয়াম লস, দ্যাট মিনস এক্সেসিভ সুইটিং অথবা বার্নে কিন্তু প্রচুর ফ্লুইড লস হয়। হ্যাঁ। তারপর রেনাল সোডিয়াম লস, দ্যাট মিনস ডায়াবেটিক থেরাপি। পেশেন্ট দেখা যাচ্ছে হাই পটেন্ট ডায়াবেটিক পাচ্ছে অনেকদিন ধরে, সেক্ষেত্রে ডায়াবেটিক্স থেরাপির কারণে, এক্সেসিভ ডায়াবেটিসের কারণে শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যাবে, দ্যাট মিনস হাইপোভলিউমিয়া এবং হাইপোন্যাট্রিমিয়া হতে পারে। তারপর টিউবুল ইন্টারস্টিশিয়াল ডিজিজ, মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, দেন ইন্টারনাল সিকোয়েস্ট্রেশন, যেমন আমরা যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, দ্যাট মিনস বাউল অবস্ট্রাকশন, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটাইটিস আর ক্রাশ ইঞ্জুরি। দেন রিডিউস ব্লাড ভলিউম, দ্যাট মিনস অ্যাকুট ব্লাড লস। আর এগুলো হচ্ছে যে মোস্ট কমন কজ। এখন এই মেকানিজমগুলো দিয়ে যদি মনে না থাকে, অ্যাটলিস্ট আমাদেরকে এটা মুখস্থ করতে হবে। দ্যাট মিনস যেমন আমরা একটু যদি বুঝে মনে রাখি, যেমন কম খাওয়া হচ্ছে, এক্সেসিভ লস হচ্ছে, সাডেন ব্লাড লস হলো, যেসব কারণে বডি থেকে ফ্লুইডটা বের হয়ে যাবে। মোস্ট কমনলি আমরা এটুকু তো বলতেই পারি যে ভমিটিং, ডায়রিয়া, নাসোগ্যাস্ট্রিক সাকশন, তারপর এক্সেসিভ সোয়েটিং, বার্ন, diuretic therapy, bowel obstruction, peritonitis, and acute blood loss, the most common cause of hypovolemia. Then bedside diagnosis আমরা কিভাবে করব? বেডসাইড ইউজুয়ালি হাইপোভলিউমিয়াটা আমাদেরকে অবশ্যই এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে হবে। ক্লিনিক্যালি কি কি পেতে পারি? স্কিন, কোলকামি স্কিন পাবো, তারপর ট্যাকিকার্ডিয়া পাবো, ইউরিন আউটপুটটা কমে যাবে, দ্যাট মিনস অ্যাকিউট রেনাল ফেলিওর পাবো। তারপর আসি এক্সট্রিমিটিতে কি পাবো আমরা? ক্যাপিলারি রিফিল, দ্য স্লো ক্যাপিলারি রিফিল অ্যান্ড মাসেল উইকনেস মে বি প্রেজেন্ট, পালস উইক পালস হবে, উইক র্যাপিড স্টেডি পালস পাবো। এগুলো ক্লিনিক্যালি আমরা হাইপোভলিউমিয়ার সাইন দিয়ে ইউজুয়ালি আইডেন্টিফাই করে ফেলতে পারি। দেন নিউরোলজিক্যাল, পেশেন্ট কমপ্লেন করবে কি? অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, যেহেতু ব্লাড প্রেশার কম, ব্রেনের সার্কুলেশন কম, কাজে প্রথমে ফার্স্ট ম্যানিফেস্টেশন হবে সিএনএস ম্যানিফেস্টেশন। অ্যান্ড লেট ফাইন্ডিংসে গিয়ে কি পাবো? সিভিয়ার সিএনএস ডিপ্রেশন, দ্যাট ইজ সিজার, অবটেন্ডেশন অর কমা। পেশেন্ট মে বি ডিপলি আনকনশিয়াস ডিউ টু প্রলং হাইপোটেনশন। তারপর ইনভেস্টিগেশনের মধ্যে একটা তো আছে ভলিউম লসের জন্য বডিতে হাইপোভলিউমিক কন্ডিশন আছে কিনা, এটা আমরা আলট্রাসোনোগ্রাম, বেডসাইড আলট্রাসোনোগ্রাম অনেক হসপিটালেই থাকে বা অনেক আইসিইউতে থাকে, তো বেডসাইড আলট্রাসোনোগ্রাম করে আমরা ডিটেক্ট করতে পারি ভলিউম লস আছে কিনা। তো সেক্ষেত্রে এটা আসলে একটু এক্সপার্ট হ্যান্ড লাগে। আমরা আলট্রাসোনোগ্রাফি করে ইনফিউর ভেনা ক্যাভার যে ডায়ামিটারটা আছে, ডায়ামিটারটা দেখি। ইউজুয়ালি বডিতে যদি অনেক বেশি হাইপোভলিউমিয়া থাকে, সেক্ষেত্রে ইনফিউর ভেনা ক্যাভাটা, আইভিসি ডায়ামিটারটা আমরা কম পাবো, দ্যাট মিনস কমপ্লিট কলাপস অফ ইনফিউর ভেনা ক্যাভা পাবো। তো আলট্রাসোনোগ্রাফি মেজারমেন্ট করেও আমরা হাইপোভলিউমিয়াটা ডিটেক্ট করতে পারি। এখন আসি আমাদের বডির বেসিক, আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কত। ডেইলি রিকোয়ারমেন্ট অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইজ ওয়াটার পার কেজি বডি ওয়েটে 35 to 45 ml পার কেজি। সো এভারেজ 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে 2.4 to 3 লিটার পার 24 আওয়ার্স। হ্যাঁ, 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট, এভারেজ 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে। এবং সোডিয়াম হচ্ছে 1.5 to 2 মিলিমোল পার কেজি, সেই হিসেবে 105 to 140 মিলিমোল পার 24 আওয়ার্স। And potassium 1 to 1.5 millimole per kg, that is 70 to 105 millimole per 24 hours. এটা হচ্ছে আমাদের এভারেজ একটা হেলদি পার্সনের ক্ষেত্রে ডেইলি রিকোয়ারমেন্ট অফ ওয়াটার, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। যেটা আমরা অনেক ছোটোবেলার একটা স্লাইড, আমরা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকে স্লাইডটা পড়ে আসি, তারপরে দেখানো যে আমাদের ইনটেক আসলে কি কোত্থেকে আসে। একটা হচ্ছে ড্রিঙ্কস থেকে, ফুড ওয়াটার, মেটাবলিক ওয়াটার থেকে, খাবার থেকে কিছুটা পানি আসে, তারপর আমরা যে বডি মেটাবলিজম, সেখান থেকে কিছুটা পানি আমাদের শরীরে ডেইলি ইনটেক হিসেবে আমরা পাই। আর আউটপুট হিসেবে আসে কি? আউটপুটটা কি? মেইন আউটপুট হচ্ছে ইউরিন অ্যান্ড স্টুল, তারপর কিছু ইনসেন্সেবল লস আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বডির ডেইলি
ইনটেক আউটপুট ব্যালেন্স, সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা বলছি না, যে এটা টোটাল বডি ওয়াটারটা ব্যালেন্স হচ্ছে ইনটেক অ্যান্ড আউটপুটের হিসেবে। নেক্সট আসি ম্যানেজমেন্ট। একটা পেশেন্ট যদি হাইপার ভলিউমে নিয়ে আসে, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি ব্লাড প্রেশার কম পাই, পেশেন্টের পালস আমরা ফিবল পাই, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া পাই, সেক্ষেত্রে প্রথমেই যে কোনো পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট যখন আমরা পেশেন্টকে অ্যাটেন্ড করি, প্রথম কাজ হবে ইনিশিয়াল রিসাসিটেশন। দ্যাট মিনস পেশেন্টের ব্লাড প্রেশার কম, তাকে আমার রিসাসিটেট করতে হবে। রিসাসিটেশনটা কীভাবে হবে, আমাদেরকে একটা আইভি চ্যানেল ওপেন করতে হবে। আইভি চ্যানেল ওপেন করে আমাকে একটা ফ্লুইড ইনফিউশন দিতে হবে। তারপর আন্ডারলাইন কজ কারেকশন করতে হবে। আন্ডারলাইন কজ কারেকশনটা কি, যেমন সাপোজ পেশেন্টের যদি ব্লাড প্রেশার কম থাকে, সেক্ষেত্রে সেটা ম্যানেজমেন্ট দিতে হবে। এমআই থাকলে এমআই ম্যানেজমেন্ট দিতে হবে। পেশেন্ট যদি সাডেন ডায়রিয়া ভমিটিং নিয়ে আসে, সেক্ষেত্রে ডায়রিয়া ভমিটিংয়ের চিকিৎসা দিতে হবে। এবং পেশেন্টের যদি দেখা যায় যে তার অ্যাকুট ব্লাড লস হচ্ছে, ব্লাড লস যে জায়গা থেকে হচ্ছে সেটা ব্লাড লসটা বন্ধ করতে হবে এবং প্রপার হেমোস্টেসিসটা এনশিওর করতে হবে। এখন আসি আন্ডারলাইন কজের ট্রিটমেন্ট। যেমন ব্লাড যদি লস হয়, আমাকে সেটা ব্লাড দিয়ে রিপ্লেস করতে হবে। ইনিশিয়ালি হয়তো আমি কিছুটা ফ্লুইড দিয়ে ব্লাড প্রেশারটা উঠিয়ে রাখতে পারি, কিন্তু আলটিমেটলি ম্যাসিভ ব্লাড লস হলে আমাকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে ভলিউমটাকে লোড করতে হবে। অ্যান্ড যদি দেখা যায় যে কোনো কারণ ইলেকট্রোলাইট কন্টিনিউ ফ্লুইড লস হয়েছে, যেমন ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, সেক্ষেত্রে সোডিয়াম অ্যান্ড ওয়াটার ডিপ্লেশনটাকে আমার কন্ট্রোল করতে হবে। সো ম্যানেজমেন্ট অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার depletion has two main components. First, treat the cause to stop ongoing water and salt losses. অনগোয়িং যে লসটা হয়েছে সেটা আগে আমাকে রিপ্লেস করতে হবে। যেমন ট্রিটমেন্ট অফ ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, যে পরিমাণ ফ্লুইড লস হয়েছে সেটুকু আমাকে রিপ্লেস করতে হবে। অ্যান্ড রিপ্লেস দ্য সল্ট অ্যান্ড ওয়াটার ডেফিসিট অ্যান্ড প্রোভাইড অনগোয়িং মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট বা ইন্ট্রাভেনাস ফ্লুইড। ডেফিসিটটার পাশাপাশি তার অনগোয়িং যে লস আছে সেটাও কারেকশন করতে হবে এবং ডেইলি যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমাকে ফুলফিল করতে হবে, যদি অ্যাপ্রোপ্রিয়েট আমি ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার ব্যালেন্সটা মেনটেন করতে চাই। নেক্সট আসি হাইপার ভলিউমিয়া। হাইপার ভলিউমিয়া মানে কি, বডিতে ফ্লুইডের পরিমাণটা বেশি। তো হাইপার ভলিউমিয়া ইজ দ্য রেজাল্ট অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সেস। আমরা জানি যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মেইন পার্ট অফ ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম। কাজে সোডিয়াম এক্সট্রা সেলুলার ফ্লুইডের ক্ষেত্রে যদি ভলিউম লোড করতে হয়, সেক্ষেত্রে সোডিয়ামকেও বাড়তে হবে, ওয়াটারকেও বাড়তে হবে। ঠিক আছে? And it is a rare in patient with normal cardiac and renal function, since the kidney has the large capacity to increase রেনাল এক্সপ্রেশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার। এখন কথা হচ্ছে যে যদি একটা পেশেন্টের রেনাল ইম্পারমেন্ট না থাকে, তাহলে ইউজুয়ালি হাইপার ভলিউমিয়াটা আমরা কম পাই, কারণ কিডনি অনেক তার ক্ষমতার অনেক বেশি পরিমাণ সে পানি এবং লবণ শরীর থেকে বের করে দিতে পারে। সেই কারণে নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে হাইপার ভলিউমিয়াটা একটু আনকমন। But it occurs when compensatory mechanism fail to restore fluid balance. But body যে normal compensatory mechanism আছে, মানে যখন fluid overload হবে তখন বিভিন্ন compensatory mechanism আমি দেখিয়েছিলাম, যে রেনিন, এনজিওটেনসিন, ব্যারোরিসেপ্টর, ভেসোপ্রেসর, এডিএইচ মেকানিজম, এই তিনটে মেকানিজমের মাধ্যমে কিডনি দিয়ে এক্সেসিভ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটটা বের হয়ে যাওয়ার কথা। বাট কোনো কারণে যদি কম্পেনসেটরি মেকানিজমের প্রবলেম থাকে, তখন বডিতেও ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ওভারলোড হয়। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আলটিমেটলি ভলিউম লড হওয়ার কারণে একসময় গিয়ে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হবে অথবা পালমোনার ইডিমা ডেভেলপ করবে। হাইপার ভলিউমের কারণ কি? হাইপার ভলিউমের কারণ, ইম্পর্টেন্ট কারণ যেটা, সেটা হচ্ছে ইম্পেয়ার্ড রেনাল ফাংশন। দ্যাট মিনস সিকেডি বা প্রাইমারি রেনাল ডিজিজ যদি থাকে। আরেকটা হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, দ্যাট ইজ কনস সিনড্রোম। হাইপার অ্যালডোস্টেরনিজম মানে দ্যাট ইজ অ্যালডোস্টেরনের পরিমাণটা বেশি। তো অ্যালডোস্টেরন হচ্ছে একটা মিনারেল কর্টিকয়েড। মিনারেল কর্টিকয়েডের কাজ হচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম ধরে রাখা এবং একই সাথে ফ্লুইডটাকে ধরে রাখা। আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। সেকেন্ডারি মানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম মানে ইটসেলফ অ্যাড্রেনাল ডিজিজ, অ্যাড্রেনাল কর্টিসি ডিজিজ। হ্যাঁ, আর সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম মানে অন্য কোনো ডিজিজ প্রসেসের কারণে বডিতে অনেক বেশি অ্যালডোস্টেরন জমা হচ্ছে, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লজিং এন্টেরোপ্যাথি, মেল নিউট্রিশন, ইডিওপ্যাথিক অর সাইক্লিক্যাল ইডিমা অর রেনাল আর্টারি স্টেনোসিস। এই কারণগুলোতে আমাদের শরীরে একই সাথে ফ্লুইড এবং সোডিয়াম রিটেনশন হবে। ঠিক আছে? কাজে একটা হচ্ছে প্রথমেই সবচেয়ে কমন মেকানিজমটা কি? কমন মেকানিজম হচ্ছে ভলিউম ওভারলোডের। একটা হচ্ছে প্রাইমারি রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট, দ্যাট ইজ সিকেডি অর একেআই, অথবা বিভিন্ন টাইপের রেনাল ইম্পেয়ারমেন্টের যে কজগুলো আছে, যেখানে কিডনি তার পরিমাণ মতো ইউরিন বের করতে পারে না, তখন দেখা যায় ফ্লুইড রিটেনশন হয়। তারপর প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম আর সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। ঠিক আছে? ম্যানেজমেন্ট অফ ভলিউম ওভারলোড ইজ ফ্লুইড অ্যান্ড সোডিয়াম রেস্ট্রিকশন। যেহেতু সোডিয়ামটাও এখানে বেশি থাকে,
এবং ফ্লুইডের পরিমাণটা বেশি থাকে, প্রথম কাজ হচ্ছে আমাকে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের রেস্ট্রিকশন করা। তারপর ডায়াবেটিক্স দেওয়া, এক্সেস মানে ইউজুয়ালি হাই পটেন্সি ডায়াবেটিক্স ইউজ করা হয়। দেন মনিটর ভাইটাল সাইন্স। ভাইটাল সাইন্স মনিটর করার উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট ভলিউম ওভারলোডের কারণে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, সে কারণে পেশেন্ট সাডেন কলাপস করে যেতে পারে, এই জন্য ভাইটাল সাইনটা দেখতে হবে। দেন আওয়ারলি ইনটেক আউটপুট ব্যালেন্স, ব্রেথ সাউন্ড দেখতে হবে, মানে তার এলভিএফ এর ফিচার আছে কিনা সেটা চেক করতে হবে। এবিজি ল্যাব ইনভেস্টিগেশন দেখতে হবে। হেড এন্ড এলিভেট করে রাখতে হবে কি ভলিউম ওভারলোডেড পেশেন্ট, এবং যদি লাগে পেশেন্টের ভলিউম ওভারলোডের ক্ষেত্রে অ্যান্ড এলিভেটেড হেড এন্ড এলিভেট করতে হবে অ্যান্ড গিভ অক্সিজেন ইফ নিডেড অ্যান্ড মেনটেন আইভি অ্যাক্সেস, স্কিন অ্যান্ড মাউথ কেয়ার, ডেলি ওয়েট। ডেলি ওয়েটটা দেখার উদ্দেশ্য হচ্ছে তার ডেলি ওয়েটটা দেখতে হবে এই কারণে আমি যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা করছি, পেশেন্টের ডায়াবেটিস যদি হয় সেক্ষেত্রে তার ভলিউমটা কমতে থাকবে এবং আলটিমেটলি তার ওয়েট কমার কথা। ম্যানেজমেন্টে বললাম যে ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট রেস্ট্রিকশন করতে হবে, দেন ডায়াবেটিক্স আর ক্লিনিক্যাল সিনারিও অনুযায়ী ম্যানেজ করতে হবে, যেমন এলভিএফ থাকলে এলভিএফ এর ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, দেন ওয়াটার ইনটক্সিকেশন। ওয়াটার ইনটক্সিকেশন দ্যাট মিনস হাইপোটনিক এক্সট্রাসেলুলার ফ্লুইড শিফট ইনটু সেলস টু অ্যাটেম্প্ট টু রিস্টোর ব্যালেন্স। মানে এক্সেসিভ কোনো কারণে যদি বডিতে ওয়াটার জমা হয়, মানে সোডিয়াম না, শুধু পানি বেশি বেশি জমা হচ্ছে, যেমন একটা হচ্ছে সাইকোজেনিক পলিডেপসিয়া, তারপর ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিনারিওর মধ্যে একটা হচ্ছে সিআর, হ্যাঁ, অথবা কোনো কারণে যদি র্যাপিড ইনফিউশন অফ হাইপোটনিক সলিউশন দেওয়া হয়, যেমন একটা পেশেন্ট আসছে আমাদের কাছে ইমার্জেন্সিতে, তার ব্লাড প্রেশার কম, তো আমরা তাকে কিছু না জেনে না বুঝে অনেক বেশি বেশি 5% দিয়ে, মানে শুধু ডেক্সট্রোজিন অ্যাকোয়া দিচ্ছি, তো একটা হাইপোটনিক ফ্লুইড দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এক্সেসিভ ওয়াটার অ্যাকুমুলেশন হচ্ছে। আলটিমেটলি এক্সেসিভ ওয়াটার অ্যাকুমুলেশন হওয়ার কারণে ওয়াটার ইনটক্সিকেশন ডেভেলপ করতে পারে পেশেন্ট। আরেকটা হচ্ছে যে এনজি সাকশন দিচ্ছি, এনেমা দিচ্ছি, যদি এক্সেসিভ ওয়াটার দিয়ে হয়। আর খুব কমন যেটা হয় যে বিশেষ করে সার্জারি ওয়ার্ডে হয়, প্রোস্টেট অপারেশন করার পর কন্টিনিউয়াস ইরিগেশন দেওয়া হয়, তো এক্সেসিভ ইরিগেশন দেওয়ার কারণেও কিন্তু ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। দেন সাইন অ্যান্ড সিমটমস অফ ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এক্সেসিভ যদি পেশেন্টের হাইপোটনিক ফ্লুইড বেশি দেওয়া হয়, আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে হাইপোটনিক ফ্লুইড যদি বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় যে যে অসমোলারিটিটা থাকে, অসমোলারিটি দেখা যায় সেলের ভিতরে বেশি থাকে। তো আমি যদি বেশি মাত্রায় হাইপোটনিক ফ্লুইড দিই, বাইরে হচ্ছে আমার অসমোলারিটি কম হাইপোটনিক এবং সেলের ভিতরে অসমোলারিটিটা নর্মাল, বাট নর্মাল হলে কি হবে সেটা হচ্ছে ওই হাইপোটনিক অসমোলারিটির চেয়ে বেশি, সে কারণে সেল থেকে সেলের ভিতরে যেহেতু অসমোলারিটি বেশি এবং বাইরে অসমোলারিটি কম, তো বেশি বেশি পরিমাণে ফ্লুইড সেলের ভিতরে চলে যাবে। বেশি বেশি পরিমাণে ফ্লুইড যদি সেলের ভিতরে চলে যায়, আলটিমেটলি সেলুলার সোয়েলিং ডেভেলপ করবে, সেলুলার ইডিমা হবে। এবং সেলুলার ইডিমার সবচেয়ে কমন ম্যানিফেস্টেশন যেটা, সেটা হচ্ছে তার রেজড আইসিপি ডেভেলপ করবে। এবং আমি কিছু ক্লিনিক্যাল সিনারিও দিয়ে সেটা পাবো। ক্লিনিক্যাল সিনারিওটি কি, পেশেন্টের আর্লি ম্যানিফেস্টেশন হবে অল্টার লেভেল অফ কনসিয়াসনেস, মাসেল উইকনেস, টুইচিং অ্যান্ড ক্র্যাম্পিং, অ্যান্ড লেট হবে দেখা যায় ওয়াইডেন পালস প্রেশার পাবো, পেশেন্ট সিজার অ্যান্ড ইভেন পেশেন্ট কমায় চলে যেতে পারে যদি এক্সেসিভ পরিমাণে আমি হাইপোটনিক ফ্লুইডটা অ্যাডমিনিস্টার করি। নেক্সট, ওয়াটার ইনটক্সিকেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে? প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশনের ক্ষেত্রে বা হাইপারভোলেমিয়ার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কি ইসিজিতে আমরা কোনো চেঞ্জ পাবো ম্যাম? মানে এরকম একটা কোশ্চেন অনেক সময় আমাদের অ্যান্টি এক্সাম গুলোতে কেন জানে আসতেছে যে ইসিজি চেঞ্জ ইন হাইপারভোলেমিয়া বা এরকম। ইসিজিতে হচ্ছে যে ধরো যদি এক্সেসিভ ফ্লুইড পাই, এটা আসলে ব্র্যাডিকার্ডে হওয়ার কথা, হ্যাঁ, ব্র্যাডিকার্ডে থাকার কথা, কারণ ভলিউম ওভারলোড হলে বিশেষ করে যেটা হয়, যেমন ইডিমা যদি থাকে, হাইপার ভলিউমিয়া মানে ইডিমা, ইডিমা থাকলে মানে কি প্লুরাল লিফিউশনও থাকে, সাথে পেরিকার্ডের লিফিউশনও থাকতে পারে, যেমন অ্যানাসার্কাতে যেটা পাই। তো যদি অ্যানাসার্কা থাকে সেক্ষেত্রে তো পেরিকার্ডের লিফিউশনও থাকতে পারে। তো পেরিকার্ডের লিফিউশন থাকলে পেরিকার্ডের লিফিউশনে যেরকম লো ভোল্টেজ ইসিজি থাকে, তো লো ভোল্টেজ ইসিজি পেতে পারি। আর হাইপার ভলিউমের অনেকগুলো কারণের মধ্যে একটা আছে তো তোমার, যেমন হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম একটা কারণ। তো হাইপোথাইরয়েডিজম ইসিজি হিসেবে আমি সেই একইভাবে লো ভোল্টেজ ইসিজি ব্র্যাডিকার্ডে পেতে পারি, সেই হিসেবে ইসিজি চেঞ্জ থাকতে পারে। তো সেটা হচ্ছে তোমার যদি এমসিকিউ থাকে বা সিঙ্গেল বেস কোশ্চেন থাকে, সেই সিনারিওর সাথে মিলিয়ে দেখতে হবে। ইউজুয়ালি মানে স্যার কজগুলোর সাথে মিলিয়ে আমরা কজগুলোর সাথে আনসার দেব। মিলিয়ে আনসারটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। তো ওয়াটার ইনটক্সিকেশন যেটা বলছিলাম যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, মানে সাইকোজেনিক পলিডেপসিয়া, সেটা তাকে কাউন্সিলিং করে বা সাইকিয়াট্রি অ্যাসেসমেন্টের মাধ্যমে সেই ট্রিটমেন্ট দিতে হবে। আর একটা হচ্ছে যে যদি আমার আননোন কিছু থাকে, তো খুব বেশি হাইপোটনিক ফ্লুইড, আমার এক্সাক্ট ইন্ডিকেশন ছাড়া হাইপোটনিক ফ্লুইডটা আমরা দিব না।
আর ম্যানেজমেন্ট হচ্ছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে এবং একদম স্ট্রিক্টলি ইনটেক আউটপুট চার্টটা মেনটেন করতে হবে, ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে এবং এখানে ডায়ালিসিস ইউজ করতে হবে আর ওয়েটটা মেজার করতে হবে। যেহেতু ওয়াটার ইনটক্সিকেশন এক্সেসিভ ফ্লুইড অ্যাকোমোডেশন হচ্ছে, সেক্ষেত্রে সোডিয়ামটা এখানে মানে মেটিকুলাসলি খেয়াল করতে হবে, কারণ বিশেষ করে ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া ডেভেলপ হয়। আর খুব বেশি যদি হাইপোটোনিক ফ্লুইড দেওয়া হয় এবং পেশেন্টের যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো চলে আসে, সেক্ষেত্রে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আর্লি আসলে লেটে গিয়ে আলটিমেটলি সিজার ডেভেলপ করে, মানে কনভার্সন হয়। তো অ্যান্টি কনভার্সেন্ট দিয়ে রাখতে হবে যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন চলে আসে প্রিভেনশনের জন্য। নেক্সট আসি আমার হাইপোভলিউমিয়া আর হাইপার ভলিউমিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যালেন্স হচ্ছে আমরা পেশেন্টকে কী ইনফিউশন দেবো। মানে একটা হাইপার ভলিউমিয়ার পেশেন্ট, সেও যদি দেখা যায় যে কোনো কারণে তার এনপিও রাখতে হচ্ছে, সাপোজ সিকিডির পেশেন্ট, কোনো কারণে তার ডায়রিয়া ভমিটিং হলো, পেশেন্ট খেতে পারছে না, তাকে আমি কি ফ্লুইড দেবো? পেশেন্ট তো হাইপার ভলিউমিক স্টেট। আবার একটা পেশেন্ট হচ্ছে হাইপার ভলিউমিয়া, সে একদমই খেতে পারছে না, বমি করতে করতে সিভিয়ারলি ডিহাইড্রেটেড বা ডায়রিয়া হতে হতে সিভিয়ারলি ডিহাইড্রেশন নিয়ে এসছে, তাকে আমরা কি ফ্লুইড দেবো? তো চয়েস অফ ফ্লুইডটা এখানে বেশি ইম্পর্টেন্ট। But so আমরা কি fluid আমরা পাই, that means IV fluid therapy can be used to maintain water, sodium and potassium intake when the patient is fasting, such as during an acute illness or post-operatively. এটা আমাদের জন্য খুব কমন যে পোস্ট অপারেটিভলি আমাদের পেশেন্ট কোনো পেশেন্টকে 2 দিন 3 দিন পর্যন্ত এনপিও রাখতে হতে পারে, বিশেষ করে জিআই সার্জারির ক্ষেত্রে, ঠিক আছে। অথবা পেশেন্ট সাপোজ মেডিকেল কন্ডিশন আছে কিছু, যখন পেশেন্ট খেতে পারে না, পারসিস্টেন্ট ভমিটিং নিয়ে আসে, যেমন সিভিয়ার অ্যাকুট গ্যাস্ট্রাইটিস অথবা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এইসব, অথবা অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসলো, সেসব ক্ষেত্রেও পেশেন্টকে আমাদের অনেকদিন নাথিং ফর ওয়ার্ল্ড রাখতে হয়, সেক্ষেত্রে চয়েস অফ ফ্লুইডটা কী হবে। তারপর আসি, এনি ডেফিসিট অর কন্টিনিউয়াম প্যাথোলজিক লসেস আর প্রেজেন্ট, অ্যাডিশনাল ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট উইল বি রিকোয়ার্ড। এনি ডেফিসিট মানে যদি কোনো কারণে পেশেন্টের ফ্লুইড লস হয়, তাকেও তো আমার ফ্লুইড দিতে হবে, মানে যে লসটা হয়ে গেছে সেটা পূরণ করার জন্য। আর বিশেষ করে যদি দেখা যায় 1-2 দিনের মতো এনপিও থাকে, সেক্ষেত্রে শুধু ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটটা রিপ্লেস করলেই হয়। বাট কোনো পেশেন্ট যদি মোর দেন 2 ডেজ নাথিং ফর ওয়ার্ল্ড রাখতে হয়, তখন আমাকে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটের পাশাপাশি তাকে আমার নিউট্রিশনাল সাপ্লিমেন্টও দিতে হবে। দ্যাট মিনস সেই পেশেন্টটাকে আমার প্রলং পিরিয়ড অফ ফাস্টিংয়ের ক্ষেত্রে টোটাল প্যারেন্টাল নিউট্রিশনটা দিতে হবে, দ্যাট মিনস টিপিএন দিতে হবে। হ্যাঁ, and then তারপর আসি, চয়েস অফ ফ্লুইড অ্যান্ড রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিপেন্ডস অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন। মানে কাকে কি ফ্লুইড দেবো এবং কী রেটে দিব, সেটা পুরোটাই ডিপেন্ড করবে সেই পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিওর উপর। সাপোজ পেশেন্টের চয়েস অফ ফ্লুইডটা কী হবে, আন্ডারলাইন কজ অনুযায়ী এবং পেশেন্টের ক্লিনিক্যাল সিচুয়েশন অনুযায়ী ফ্লুইডটা চয়েস করতে হবে। আর রেট অফ অ্যাডমিনিস্ট্রেশনটাও পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিওর উপর ডিপেন্ড করবে। সাপোজ একটা পেশেন্ট যদি সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে, পালস, ব্লাড প্রেশার কিছুই পাওয়া যাচ্ছে না, তাকে আমরা পারলে 4 হাত পায়ে ক্যানোলা করে তাকে আমরা রানিং ফ্লুইড দিব। আর একটা পেশেন্ট যদি আসে, তার ব্লাড প্রেশার কম, বাট পেশেন্ট এলভিএফ এর ফিচার নিয়ে আসছে, সো এলভিএফ এর ফিচার নিয়ে আসছে, দ্যাট মিনস পেশেন্ট অলরেডি ভলিউম ওভারলোডেড, তাকে তো আমি একদম রানিং ফ্লুইড দিব না, তাকে আমি স্লোলি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করব। তো চয়েস অ্যান্ড রেট টোটালটাই ডিপেন্ড করছে পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিওর উপর, ঠিক আছে। এক্সাম্পলে কি বলেছি যে ইন কেস অফ সিভিয়ার ডিহাইড্রেশন ডিউ টু ডায়রিয়া অ্যান্ড ভমিটিং অ্যান্ড ইন কেস অফ হাইপোটেনশন in CKD patient, rate of fluid administration are not similar. That means CKD পেশেন্টকে আমি খুব বেশি মাত্রায় ফ্লুইড দিব না, আবার সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসছে আর অন্য কোনো কোমরবিডিটিস নাই, তাকে তো আমি খুব র্যাপিডলি ফ্লুইড ট্রান্সফিউশন করব তার ব্লাড প্রেশারটাকে স্টেবল করার জন্য। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখিয়েছিলাম, আরেকবার একটু বলি যে আইসোটনিক ফ্লুইড কি, মানে যেগুলো আমাদের প্লাজমার সাথে মানে তার টনিসিটিটা মিলে, অসমোলারিটিটা সেম টু বডি প্লাজমা। অ্যান্ড হাইপোটনিক ফ্লুইড কি, আমাদের বডি অসমোলারিটি চেয়ে এখানকার টনিসিটিটা কম। হাইপারটনিক মানে আমাদের বডির যে অসমোলারিটি তার চেয়ে এই ফ্লুইডটার অসমোলারিটি বেশি, ঠিক আছে। তো আইসোটনিক ফ্লুইড সবচেয়ে কমন আইসোটনিক ফ্লুইড হচ্ছে 0.9% নর্মাল সোডিয়াম ক্লোরাইড অথবা নর্মাল স্যালাইন। সেকেন্ড হচ্ছে রিঙ্গার ল্যাকটেট অথবা হার্টম্যান সলিউশন, আর এটা হচ্ছে রিঙ্গার সলিউশন। দুটো কিন্তু আলাদা। আমরা যেটা হার্টম্যান নামে জানি, সেটা আরেকটা নাম হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট, কারণ হার্টম্যানের ভিতরে কিন্তু কম্পোজিশনে ল্যাকটেট আছে। আর অনলি রিঙ্গার সলিউশন হচ্ছে হার্টম্যানের যে কম্পোজিশন সেটাই হচ্ছে রিঙ্গার্সে আছে, শুধু ল্যাকটেটেড পোর্শনটুকু থাকে না। তিনটাই হচ্ছে আইসোটনিক ফ্লুইড। আরেকটা হচ্ছে 5% ডিএ। 5% ডিএটা আইসোটনিক, হ্যাঁ 5% ডিএটা আইসোটনিকে বলা যায়। আবার 5% ডি আইসোটনিক, আরেকটা হচ্ছে হাইপোটনিক। হাইপোটনিক কি, যেগুলো টনিসিটি আমাদের বডি প্লাজমার চেয়ে কম, দ্যাট মিনস হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন, যেটা আমরা খুব কমনলি জানি যে 0.45% নর্মাল স্যালাইন। আরেকটা হচ্ছে 0.33%, আরেকটা 0.225%, অ্যান্ড আরেকটা হচ্ছে 25% ডেক্সট্রোজ ইন ওয়াটার। দেন হাইপারটনিক ফ্লুইডটা আমরা কমনলি ইউজ করি, যেমন 3% সোডিয়াম ক্লোরাইড, 5% সোডিয়াম ক্লোরাইড, হাইপারটনিক ডেক্সট্রোজ সলিউশন, ঠিক আছে।
আরেকটা হচ্ছে আমরা ইউজ করি ম্যানিটল। ম্যানিটল কিন্তু ইউজুয়ালি আইভি ফ্লুইডের মধ্যে পড়ে না, সেটা আসলে অন্য একটা ক্লাসিফিকেশনে চলে যায়, সেটা হচ্ছে হাইপার অসমোলার সলিউশনের মধ্যে পড়ে, এখানে এটা দেখানো হয়নি। আচ্ছা, এই ফিগারটা আমি দেখেছিলাম, আবার একটু বলি। একটা হচ্ছে যদি হাইপারটনিক ফ্লুইড দেই, মানে যে ফ্লুইডটা আমি আইভি ট্রান্সমিশন করছি তার টনিসিটি মানে তার অসমোলারিটি বডির অসমোলারিটি চেয়ে বেশি, তখন সে কি করবে? আমরা জানি যে ওয়াটার কম ঘন জায়গা থেকে বেশি ঘন জায়গার দিকে যায়, দ্যাট মিনস হাইপার অসমোলার স্টেজ যেখানে থাকে হাইপো থেকে সেখানে যায়। তো সেলুলার অসমোলারিটি যদি আমার আইভি যে ফ্লুইডটা আমি অ্যাডমিনিস্টার করছি তার চেয়ে কম থাকে, তাহলে কি হবে? সেল থেকে পানিটা বের হয়ে যাবে। আর আইসোটনিক হলে ইকুয়াল থাকবে, মানে সেলের শেপে কোনো চেঞ্জ হবে না, কারণ প্লাজমার অসমোলারিটি এবং সেলের ইন্টারসেলুলার অসমোলারিটি সেম, যেহেতু আইসোটনিক ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করছি, এখানে সেলের কোনো প্রবলেম হবে না। আবার হাইপোটনিক ফ্লুইড যদি দেই, হাইপোটনিক ফ্লুইড মানে কি? তার ইন্টারসেলুলার স্পেসে যে অসমোলারিটি, সেলের ভিতরে যে অসমোলারিটি, এক্সট্রাসেলুলার ফ্লুইডে অসমোলারিটি কমে যাচ্ছে, এতে কি হবে? বেশি বেশি পরিমাণে পানি সেলের ভিতর ঢুকে যাবে, আলটিমেটলি সেলুলার সোয়েলিং হবে, সেলুলার ইডিমা ডেভেলপ করবে এবং আইসিপি রেস্ট হবে। আচ্ছা, কি কি আইসোটনিক ফ্লুইড আমরা ইউজ করি? মোস্ট আইভি ফ্লুইড আইসোটনিক, যেটা আমরা কমনলি ইউজ করি। আইসোটনিক ফ্লুইড আমরা কমনলি ইউজ করি হচ্ছে নর্মাল স্যালাইন, ঠিক আছে? So same concentration of solute as blood plasma. When infused, isotonic solution expand both the intercellular fluid and extracellular fluid space equally. মানে আমরা যখন ফ্লুইডটা দিব, সে একইভাবে ইন্টারসেলুলার এবং এক্সট্রাসেলুলার স্পেসে সমানভাবে থাকবে, সে কারণে ইন্টারসেলুলার ভলিউমও বাড়বে, এক্সট্রাসেলুলার ভলিউমও বাড়বে, যেহেতু এটা আইসোটনিক। And such fluid do not alter the osmolality of the vascular compartment. Isotonic IV fluid have a total osmolarity close to that of extracellular fluid and do not cause red blood cell to shrink or swell. যেহেতু টনিসিটি সেম ইন্টারসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার, তাই রেড ব্লাড সেল এখানে শ্রিঙ্ক হবে না অথবা ফুলেও যাবে না, মানে রেড ব্লাড সেলের সাইজ এন্ড শেপটা সেম থাকবে। তো 0.9% নর্মাল স্যালাইনে কি থাকে অ্যাকচুয়ালি? এটা একটা ক্রিস্টালয়েড, আমি কলয়েড এবং ক্রিস্টালয়েডটা বলেছিলাম। তো ক্রিস্টালয়েড এখানে আমরা জানি যে সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে। সোডিয়াম থাকে 154 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অ্যান্ড ক্লোরাইডও থাকে সেম সম পরিমাণে 154 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এবং অসমোলারিটি নিয়ারেস্ট টু বডি অসমোলারিটি দ্যাট ইজ 308 মিলি অসমোল পার লিটার। বাট এখানে কিন্তু কোনো ক্যালোরি থাকে না, নো ক্যালোরি, and it is called normal saline solution because the percentage of sodium chloride is similar to the usual concentration of sodium and chloride in the extracellular fluid and used for expanding both ECF and ICF volume. এটা আসলে কোম্পানির নাম দেখানো উচিত হয় নাই, কিন্তু আমরা কমনলি ইউজ করি যে 0.9%, দেখতে এরকম হয়। যাই হোক, ইন্ডিকেশন অফ ইউজ অফ নর্মাল স্যালাইন কখন বেশি ইউজ করব? যখন ইনিশিয়ালি ফার্স্ট একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, আমরা তার কোনো প্যারামিটারই জানা নাই, সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইনটা প্রথমে শুরু করতে পারি। তো ইউজ টু কারেক্ট extracellular fluid volume deficit because it remains within the extracellular fluid, used along with the administration of blood product to replace large sodium losses such as in burn injury or trauma. অ্যান্ড যদি কোনো পেশেন্টের জানা থাকে, বিশেষ করে যেমন পেশেন্ট আমি আগে থেকে জানি যে হার্ট ফেলিওর আছে, পালমোনারি ইডিমা নিয়ে এসছে, অথবা সিকিটি পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি এটা অ্যাভয়েড করব। তো ট্রাই টু অ্যাভয়েড ইন কেস অফ হার্ট ফেলিওর, পালমোনারি ইডিমা অ্যান্ড রেনাল ইম্পেয়ারমেন্ট or conditions that causes sodium retention as it may risk fluid volume overload. এখন আসি কলেরা স্যালাইন। কলেরা স্যালাইন এটা আমরা কমনলি ইউজ করি। এখানে থাকে সোডিয়াম 134, পটাশিয়াম থাকে, ক্লোরাইড থাকে, অ্যাসিটেট থাকে। কাজে এখানে কিন্তু পটাশিয়াম এক্সট্রা থাকতেছে। কাজে কোনো পেশেন্টের যদি আমার মনে হয় যে পটাশিয়াম বেশি থাকতে পারে, সেই পেশেন্ট যদি দেখা যায় যে ডায়রিয়া ভমিটিং নিয়ে আসলো, যেমন সিকিটি পেশেন্ট ইউজুয়ালি আমরা জানি যে হাইপার ক্যালিমিয়া থাকে। তো এই পেশেন্ট যদি ডায়রিয়া ভমিটিং নিয়ে আসে, তো আমার যদি জানা না থাকে সেক্ষেত্রে আলাদা কথা, বা জানা থাকলে সেক্ষেত্রে আমরা কলেরা স্যালাইনটা ফার্স্ট দিব না, ফার্স্ট আমরা নর্মাল স্যালাইন স্টার্ট করব এবং ইলেকট্রোলাইটটা পাঠাবো। ইলেকট্রোলাইট রিপোর্ট আসার পর আমি এখানে ডিসাইড করব নেক্সট ফ্লুইডটা আমি কি দিব। যদি জানা না থাকে সেক্ষেত্রে ইউজুয়ালি একটা পেশেন্ট যদি ডায়রিয়া ভমিটিং নিয়ে আসে, আমরা ফার্স্টে কলেরা স্যালাইনটা স্টার্ট করি। The cholera saline contains different electrolyte, mainly used in diarrhea, vomiting, profuse sweating. So chloride is indicated in cholera, also in diarrhea, vomiting, fluid loss, or to replenish and restore the normal electrolyte balance of the body. আচ্ছা, নেক্সট আসি, আমি কিন্তু আইসোটনিক ফ্লুইডের মধ্যে আছি। নেক্সট হচ্ছে 5% ডি, আমাদের খুব কমন একটা ফ্লুইড। এটা হচ্ছে আমরা জানি যে আইসোটনিক, এবং এটা সেরাম অসমোলারিটি 252 মিলিঅসমোল পার লিটার। বাট একটা কথা আছে এখানে যে 5% দিয়ে এখানে ডেক্সট্রোজ আছে। তো ডেক্সট্রোজটা
5% দিয়ে initially isotonic solution and provide free water when dextrose is but যখন এটা মেটাবলিজম হয়ে যাবে মানে ডেক্সট্রোজ থাকা পর্যন্ত মেটাবলিজম না হওয়া পর্যন্ত কিন্তু এটা আইসোটনিক, বা যখনই ডেক্সট্রোজটা বডিতে যাবে, বডিতে গিয়ে গ্লুকোজ এটা মেটাবলিজম হয়ে যাবে। মেটাবলিজম হয়ে যাওয়ার পরে এই ফ্লুইডটা কিন্তু শুধু পানি পোর্শনটুকু রয়ে যাচ্ছে, তখন এটা কিন্তু হাইপোটনিক সলিউশন হয়ে যাবে। So initially it is isotonic, but when metabolism of dextrose occur, then it is hypotonic. So যেহেতু এটা বেসিক্যালি একটা হাইপোটনিক, সেজন্য আমরা 5% ডেক্সট্রোজটা ইন্ডিকেশন ছাড়া খুব বেশি আমরা এটা দিব না। এবং যেহেতু এখানে ডেক্সট্রোজ আছে, কাজে এই ফ্লুইডটা থেকে আমাদের পেশেন্টকে কিন্তু আমরা কিছুটা ক্যালোরি সাপ্লিমেন্ট দিতে পারবো। ঠিক আছে ম্যাম, পরীক্ষায় যদি আইসোটনিকের উদাহরণ আছে তাহলে কি 5% ডিএটা আমরা দিতে পারবো? 5% ডিএটা দিতে পারবো, কারণ ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু 5% ডিএটা আছে। বাট আইডিয়ালি যদি বলা হয় যে আসলে কি আলটিমেটলি পরে গিয়ে হাইপোটনিক হচ্ছে, কিন্তু যখন আমরা দিচ্ছি তখন তো আমি ডিএ সহই দিচ্ছি, তখন তো মেটাবলিজম হয় নাই। মেটাবলিজম তো হবে বডিতে গিয়ে পরে। মেটাবলিজম হয়ে যাওয়ার পরে যখন গ্লুকোজটা চলে যাবে এক্সট্রাসেলুলার স্পেসে, যখন যে ফ্লুইডটা থাকবে সেটা তখন হাইপোটনিক হিসেবে কাজ করবে। সেজন্য 5% ডিএটা আমরা ম্যাসিভ ট্রান্সমিশন দিব না এক্সাক্ট ইন্ডিকেশন ছাড়া। ঠিক আছে, এই জন্যই বলা হয় যে যেমন লাস্টের কথাটা আসো যে ইট শুড অলসো বি অ্যাভয়েডেড টু বি ইউজড অ্যাট রিস্ক ফর ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার অ্যাজ ইট ক্যান কজ সেরেব্রাল ইডিমা। যেমন কোনো আনকনশিয়াস পেশেন্ট যদি আসে, সেক্ষেত্রে আমরা তাকে এটা অ্যাভয়েড করবো। ইউজুয়ালি 5% ডিএটা আমরা দিই যেসব পেশেন্ট 1-2 দিনের জন্য এনপিও থাকে, তাকে কিছুটা ফ্লুইডও দিতে হয় এবং সাথে নিউট্রিশনও দিতে হয়। তখন আমরা 5% ডিএটা চুজ করি উইথ আদার ফ্লুইড। শুধু 5% দিয়ে কিন্তু আমরা কমই দিই। যেমন একটা পোস্ট অপারেটিভ ওয়ার্ডারে কিন্তু নর্মাসালাইন থাকে, তার সাথে হার্টম্যান থাকে, তার সাথে গিয়ে আমরা 5% ডিএটা অ্যাড করি। শুধু 5% ডিএ দিয়ে কিন্তু পেশেন্টকে আমরা রাখি না। ঠিক আছে, আচ্ছা, এটা আমার এই প্যাকেটটা সবাই চিনি, আমরা ওয়ার্ডে দেখেছি যে 5% ডেক্সট্রোজ এই কালারে থাকে। তারপর আসি ল্যাকটেটেড রিঙ্গার সলিউশন অথবা হার্টম্যান সলিউশন। এটাও একটি ক্রিস্টালয়েড আইসোটনিক ফ্লুইড। এর কম্পোজিশন হচ্ছে সোডিয়াম থাকে 131, পটাশিয়াম থাকে এখানে এক্সট্রা। দেখো কলারের স্যালাইনে পটাশিয়ামটা কিন্তু অনেক বেশি ছিল 13, এবং হার্টম্যানে পটাশিয়ামটা কিন্তু একটু কম 5, মানে নিয়ার টু এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে যে পটাশিয়াম থাকে সেই পরিমাণই পটাশিয়াম এখানে থাকে। অ্যান্ড 2 মিলি ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম থাকে, 109 মিলি ইকুইভ্যালেন্ট ক্লোরাইড থাকে এবং 29 মিলি ইকুইভ্যালেন্ট ল্যাকটেট থাকে। যেহেতু এখানে পটাশিয়ামও থাকছে, ক্যালসিয়ামও থাকছে, তো এই যে কম্পোজিশনটা এটা বেশি ফিজিওলজিক্যাল টু মোর ফিজিওলজিক্যাল, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে কম্পোজিশন এর সাথে বেশি মিলে হার্টম্যানেরটা। সে কারণে যদি মোর ফিজিওলজিক্যাল চিন্তা করে দিই, কাজে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে শক নিয়ে, তো অন্য কোনো কিছু যদি জানা না থাকে, তো হার্টম্যানটাকে আমাদের ফার্স্ট চয়েসে রাখা উচিত। বাট এখানে কিন্তু একই কথা যে নমাসালাইনের মতো এখানে ক্যালোরি কিন্তু দিচ্ছে না। ইট ডাজ নট প্রোভাইড ক্যালোরি অর ম্যাগনেসিয়াম। And it is the most physiologically adaptable fluid because its electrolyte content is most closely related to the composition of the body's blood serum and plasma. ঠিক আছে, তো হার্টম্যানের যেহেতু ল্যাকটেট থাকে, তো এরই আরেকটা নাম হচ্ছে ল্যাকটেটেড রিঙ্গার সলিউশন। এখন indication used to correct dehydration, sodium depletion, replace dehydrated fluid loss, and it can be used also in case of fluid loss due to burn, fistula, drainage, and trauma. And it is the choice for first line fluid resuscitation in septic shock patient. এখন septic shock এর নতুন গাইডলাইনে আগে ছিল হচ্ছে নর্মাল স্যালাইন, বাট এখন যেহেতু বলা হয়েছে যে নর্মাল স্যালাইন অনেক সময় হাইপারন্যাট্রিমিয়া করে, আরও প্রবলেম করতে পারে, সেজন্য ফার্স্ট চয়েসে এখন সেপটিক শকের গাইডলাইনে ফার্স্ট চয়েসে হার্টম্যানকে রাখা হয়েছে, কারণ এর কম্পোজিশনটা নিয়ার টু এক্সট্রাসেলুলার ফ্লুইডের কম্পোজিশনের মতো। সে কারণ ইনিশিয়াল একটা পেশেন্ট যদি ব্লাড প্রেশার কম এবং শক নিয়ে আসে, আমরা শুরুতে তাকে হার্টম্যান দিয়ে ফ্লুইড রিসাসিটেশন করব। অ্যান্ড ইট ইজ অফেন অ্যাডমিনিস্টার টু পেশেন্ট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। কেন মেটাবলিক অ্যাসিডোসিস এটা কাজ করে এটা বলছি যে ল্যাকটেট যে কম্পোনেন্টটা থাকে, এই ল্যাকটেটটা লিভারে গিয়ে মেটাবলিজম হয়ে বাইকার্বনেটে কনভার্ট হয়, তখন এটা আমার মেটাবলিক অ্যাসিডোসিসে ম্যানেজ করতে হেল্প করে। The contraindication, lactated ringer solution is metabolized in the liver, which converts the lactate to bicarbonate. So it should not be given to patient who cannot metabolize lactate. তো যেসব পেশেন্টের যেমন লিভার ডিজিজ আমরা জানি যে ল্যাকটিক অ্যাসিডোসিস, যে আমরা দুটো টাইপ 1 টাইপ 2 পড়েছি, তো ল্যাকটিক অ্যাসিডোসিস যেখানে তৈরি হয়, যেমন লিভারে যদি লিভার ইম্পায়ারমেন্ট থাকে যদি অথবা সিএলডি থাকে, সেক্ষেত্রে কিন্তু ল্যাকটেট মেটাবলিজম হতে পারে না, তো ল্যাকটেট লেভেল বাড়তে থাকে, তো বেড়ে গিয়ে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিডোসিস করতে পারে। কাজে সিএলডি পেশেন্টের ক্ষেত্রে আমরা হার্টম্যানটা অ্যাভয়েড করব। এবং একইভাবে ইট শুড বি ইউজড ইন কশন ফর পেশেন্ট উইথ হার্ট ফেলিওর অ্যান্ড রেনাল ফেলিওর। হার্ট ফেলিওর রেনাল ফেলিওর আমরা একটু কশাসলি ইউজ করবো, কারণ যেহেতু এখানে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রাটা বেশি আছে।
তো হার্ট ফেলিওর ক্ষেত্রে সোডিয়াম কন্টেনিং ফ্লুইড দিলে আরও বেশি ফ্লুইড রিটেনশন হবে, এবং রেনাল ফেলিওর ক্ষেত্রে যেহেতু এখানে পটাশিয়াম থাকে, তো পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড দিলে আরও বেশি হাইপার ক্যালেমিয়া হওয়ার চান্স থাকে। সেজন্য সিএলডি, হার্ট ফেলিওর আর রেনাল ফেলিওর এই তিনটা ক্ষেত্রে আমরা হার্টম্যানটাকে অ্যাভয়েড করবো। যেটা হচ্ছে ইলেক্ট্রোলাইট মানে হার্টম্যানের বোতল। এখন আসি রিঙ্গার সলিউশন। রিঙ্গার সলিউশনটা আমাদের দেশে কম ইউজ হয়, এটার কম্পোজিশনটা অলমোস্ট হার্টম্যানের মতোই, শুধুমাত্র ল্যাকটেটটা থাকে না। এবং এটা একটি সুবিধা আছে, এটা হচ্ছে মোর ফিজিওলজিক্যাল। কেন সুবিধা আছে? কারণ যেসব কারণে আমি হার্টম্যান সলিউশনটা দিতে পারছি না, মানে ল্যাকটেটেড রিঙ্গার দিতে পারছি না, যেমন সিএলডির ক্ষেত্রে, তারপর রেনাল ইম্পেয়ারমেন্ট, হার্ট ফেলিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি রিঙ্গার সলিউশনটা ইউজ করতে পারবো। আচ্ছা, রিঙ্গার সলিউশনের প্যাকেট, এটা আমাদের দেশে এখন খুব বেশি পাওয়া যায় না, খুব রেয়ার। এটা আমাদের দেশে পাওয়া যায় না তা না, পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া অ্যাভেলেবেল না। আচ্ছা, এতক্ষণ যে ফ্লুইডগুলো বললাম আমি, নর্মাল স্যালাইন, 5% দিয়ে, কলেরা স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট, রিঙ্গার সলিউশন, সবগুলোই ছিল আমার আইসোটনিক ফ্লুইড। এখন আসি হাইপোটনিক ফ্লুইড। হাইপোটনিক ফ্লুইড মানে কি? লোয়ার অসমোলারিটি থাকে, অ্যান্ড আই হোপ এর অসমোলারিটি থাকে less than 250 millicubic per liter. And hypotonic fluidটা কখন দিব? Used to provide free water for excretion of body wastes, treat cellular dehydration and replace the cellular fluid. মানে কোনো কারণে সেলুলার ডিহাইড্রেশন হচ্ছে, সেলুলার ডিহাইড্রেশন হলে আমি আইসোটনিক ফ্লুইডটা দেওয়ার উদ্দেশ্য, হাইপোটনিক ফ্লুইডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, হাইপোটনিক ফ্লুইড যখন দিব এর কাজই হচ্ছে যে, যেহেতু হাইপোটনিক ব্লাড মানে প্লাজমাতে হাইপোটনিক, মানে ব্লাডে ইনফিউশন করলাম, আমার এক্সট্রা সেলুলার স্পেসে হাইপোটনিসিটি ডেভেলপ করছে। হাইপোটনিসিটির কারণে যেহেতু সেলের ভিতরে টনিসিটি বেশি, তো এই হাইপোটনিসিক এনভায়রনমেন্ট থেকে সেলের ভিতরে যেহেতু হাইপারটনিক, সেক্ষেত্রে এখান থেকে ফ্লুইডটা ট্রান্সফার হয়ে সেলে চলে যাবে, আলটিমেটলি গিয়ে সেলুলার ডিহাইড্রেশন থাকলে সেটাকে কারেকশন করবে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা হাইপোটনিক ফ্লুইডটা ইউজ করি। কী কী ক্লিনিক্যাল কন্ডিশন, কী কী হাইপোটনিক ফ্লুইড আছে? সবচেয়ে কমনলি ইউজ হয় 0.45% সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা হাফ স্ট্রেং নর্মাল স্যালাইন বলি। ঠিক আছে? কখন এরকম সেলুলার ডিহাইড্রেশন হবে? যেমন কোনো কারণে যদি হাইপারন্যাট্রিমিয়া হয়, দ্যাট মিনস এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়ামের মাত্রাটা অনেক বেশি। তো হাইপারন্যাট্রিমিয়া যদি থাকে, তো হাইপারন্যাট্রিমিয়া থাকলে কি হবে? সেলের ভিতরে হাইপারন্যাট্রিমিয়া, আমরা ইলেকট্রেট পেলাম, হাইপারন্যাট্রিমিয়া পেলাম। তো হাইপারন্যাট্রিমিয়াটা কোথায় পেলাম? এক্সট্রা সেলুলার ফ্লুইডে পেলাম। হাইপারন্যাট্রিমিয়া মানে এখানে অসমোলারিটি বেশি। যেহেতু এখানে অসমোলারিটি বেশি, সেক্ষেত্রে সেল থেকে কি হবে? পানি বের হয়ে আসবে এই হাইপারন্যাট্রিমিয়াকে থেকে হোমিওস্ট্যাটিক এনভায়রনমেন্ট আনার জন্য, মানে বডি নিজস্ব মেকানিজমে সেল থেকে পানিটা বের করে এক্সট্রা সেলুলার স্পেসে নিয়ে আসবে হাইপারনেট্রিমিয়া কারেকশন করার জন্য। আলটিমেটলি কি হবে? হাইপারনেট্রিমিয়ার ক্ষেত্রে সেলুলার ডিহাইড্রেশন হবে। তো এই হাইপারনেট্রিমিয়াকে আমাকে ম্যানেজ করতে হবে হাইপোটনিক ফ্লুইড দিয়ে। হাইপোটনিক ফ্লুইড দিব মানে হাফ স্ট্রেংথ সোডিয়াম ক্লোরাইড যদি আমি দিই, তো হাফ স্ট্রেংথ সোডিয়াম ক্লোরাইড দিলে কি হবে? আমার এক্সট্রা সেলুলার স্পেসে হাইপোটনিক এনভায়রনমেন্ট ডেভেলপ করছে। তো এই হাইপোটনিক এনভায়রনমেন্ট ডেভেলপ করার কারণে এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে সেল থেকে ফ্লুইডটা এসে জমা হয়েছিল, এই ফ্লুইডটা আবার সেলে ব্যাক করবে। দ্যাট মিনস সেলুলার ডিহাইড্রেশন যেটা হয়েছিল সেটা কারেকশন হবে। সে কারণে আমার হাইপারটনিক এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হয়, যেমন হংকের ক্ষেত্রে, তখন আমরা কি করব? অসমোলারিটি কমানোর জন্য হাইপোটনিক ফ্লুইডে ট্রান্সপোজ করব। So used for replacing water in patient with who have hypovolemia with hypernatremia, মানে হাইপারন্যাট্রিমিয়া আছে। অ্যান্ড এক্সেস ইউজ যদি আমরা অতিরিক্ত ইউজ করি তাহলে কি হবে? অতিরিক্ত ইউজ করলে যেহেতু এটা হাফ স্ট্রেংথ, হ্যাঁ, হাইপোটনিক, সো হাইপোন্যাট্রিমিয়া হওয়ার একটা চান্স থাকে। সে কারণে আমাকে কশাসলি ইউজ করতে হবে। এবং 0.45 এর অসমোলারিটি, মানে হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন অসমোলারিটি হচ্ছে 154 মিলিঅসমোল পার লিটার অ্যান্ড কন্টেন্স 77 মিলিকুইভ্যালেন্ট পার লিটার সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। And hypotonic solution you are used to treat hypernatremia and other hyperosmolar condition. And 0.33%, এটাও আরও বেশি, এখানে অসমোলারিটিটা কম, used to allow kidney to retain the needed amount of water and is typically administered with dextrose to increase tonicity. It should be used in caution for patient with heart failure and renal insufficiency. তারপর আরও কিছু আছে, এগুলো আমাদের দেশে একটু কম হয়ে বলে। একটা হচ্ছে 0.225% সোডিয়াম ক্লোরাইড and আরেকটা হচ্ছে 25% dextrose in water. This solution is used to treat dehydration and decrease the level of sodium and potassium. It should not be administered with blood product as it can cause hemolysis of red blood cell. কোনো পেশেন্ট যদি আমরা ব্লাড দিই, ব্লাডের সাথে একই চ্যানেলে আমরা 2.5% দিয়ে এটা দিব না। এটা কি করবে? রেড ব্লাড সেলকে কি করবে? যেহেতু এখানে হাইপোটনিক, রেড ব্লাড সেলকে সোলেন করে দিবে, অ্যাক্টিভিটি কমিয়ে দিবে। আচ্ছা, হাইপোটনিক ফ্লুইডগুলো বললাম যে হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন 0.33%, 0.25% and 2.5% দিয়ে। এখন আসি হাইপারটনিক আইভি ফ্লুইড। হাইপারটনিক আইভি ফ্লুইড মানে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে
অসমোলারিটি আছে তার চেয়ে যদি অসমোলারিটিটা বেশি থাকে। এবং এর আরেকটা নাম হচ্ছে they are also known as volume expanders as they draw water out of the intracellular space increasing extracellular fluid volume। মানে ভলিউম এক্সপান্ডার, যখন কোনো কারণে দেখা যায় ম্যাসিভ ব্লাড লস হলো তখন আমরা হাইপারটনিক ফ্লুইড দিয়ে আমরা ভলিউমটাকে বাড়িয়ে রাখি। তো যেহেতু এখানে টনিসিটি বেশি, সে ইন্ট্রাসেলুলার স্পেস থেকেও ফ্লুইড টেনে নিয়ে আসবে। হাইপারটনিক হাইপারটনিক ফ্লুইডের এক্সাম্পল হচ্ছে একটা হচ্ছে 3% সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে 5% সোডিয়াম ক্লোরাইড। তো 3% সোডিয়াম ক্লোরাইড আমাদের দেশে বেশি অ্যাভেলেবল এবং এটা আমরা কমনলি অ্যাকুট হাইপোনাট্রিমিয়া যদি ডেভেলপ করে পেশেন্ট, সেক্ষেত্রে আমরা 3% সোডিয়াম ক্লোরাইডটা র্যান্ডমলি ইউজ করি। এবং অনেক সময় দেখা যায় আমরা রেজড আইসিপি কমানোর জন্য কিন্তু 3% সোডিয়াম ক্লোরাইড ইউজ করি। এটা উদ্দেশ্যটা কি, পেশেন্টের রেজড আইসিপি আছে, দ্যাট মিনস পেশেন্টের সেলুলার ইডিমা আছে। সেলুলার ইডিমা মানে সেলের ভিতরে ফ্লুইড বেশি। সো আমি যদি হাইপারটনিক সলিউশনটা ইউজ করি, হাইপারটনিক সলিউশন ইউজ করলে এক্সট্রা সেলুলার স্পেসে আমাদের টনিসিটি বেশি। তো সেলুলার ইডিমা থাকলে সেলের ভিতর থেকে পানিটা বের হয়ে ওই এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসবে যেহেতু হাইপারটনিক। তো যখন 3% সোডিয়াম ক্লোরাইড দিব, সে তার হাইপারটনিসিটির কারণে সেল থেকে পানি টেনে নিবে। তো সেল থেকে পানি টেনে নিলে আমার ডিরেক্টলি কি হচ্ছে, সেলের ভিতরে ইডিমাটা কমে যাচ্ছে। তো রেজড আইসিপি থাকলে অনেক সময় আমরা দেখা যায় ম্যানিটল বা অসমোসল দিতে পারি না, বিশেষ করে রেনাল ইম্পায়ারমেন্ট যদি সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তখন আমরা কিন্তু 3% সোডিয়াম ক্লোরাইডও রেজড আইসিপি ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি। যদি আমরা কমনটা জানি যে অ্যাকুট হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি, বাট রেজড আইসিপির ক্ষেত্রে আমরা খুব কমনলি কিন্তু 3% সোডিয়াম ক্লোরাইড ইউজ করি। ঠিক আছে, আরেকটা হচ্ছে 5% সোডিয়াম ক্লোরাইড। 5%টা আমাদের দেশে একটু কম পাওয়া যায়। আচ্ছা, ইন্ডিকেশন অফ হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড আর ইউজড ইন দ্য অ্যাকিউট ট্রিটমেন্ট অফ সোডিয়াম ডেফিসিয়েন্সি, দ্যাট মিনস সিভিয়ার হাইপোনাট্রিমিয়া, and some patient may need diuretic therapy to assist in fluid excretion. আরেকটা হচ্ছে ইট ইজ অলসো ইউজড ইন পেশেন্ট ইন সেরেব্রাল ইডিমা, যেটা মেকানিজমটা আমি বললাম। আচ্ছা, হাইপারটনিক সলিউশনের মধ্যে কি কি আছে, একটা তো হলো 3% সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে 5% সোডিয়াম ক্লোরাইড, আরেকটা হচ্ছে আইসোটোনিক স্যালাইন দ্যাট কন্টেন 5% ডেক্সট্রোজ আর স্লাইটলি হাইপারটনিক সিন্স দে এক্সিড দ্য টোটাল অসমোলারিটি অফ দ্য এসিএফ। এবং হাইপারটনিক ডেক্সট্রোজ সলিউশন আছে, যেমন আমরা 25% ইউপিএস দিই, 20% দিই, 50% দিই। এগুলো ডেক্সট্রোজটা বেশি থাকার কারণে ইনিশিয়ালি এই সলিউশনগুলো যখন আমরা ইনফিউজ করি, এগুলো হাইপারটনিক সলিউশন হিসেবে কাজ করে। যেমন 10% ডেক্সট্রোজ, এটাও কিন্তু হাইপারটনিক। তারপর 20% ডেক্সট্রোজ, 50% ডেক্সট্রোজ, এগুলো কখন ইউজ হয়? ইউজ অ্যান অসমোটিক ডায়োটিক দ্যাট কজ ফ্লুইড শিফট বিটুইন ভেরিয়াস কম্পার্টমেন্ট। অথবা 50% ডেক্সট্রোজ আমরা কখন ইউজ করি? ইউজ টু ট্রিট সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাজ র্যাপিডলি বাই আইভি বোলাস। অনেক সময় দেখা যায় ব্লাড ফ্লো 1-2 নিয়ে আসে, তখন আমরা খুব র্যাপিডলি কারেকশন করার জন্য আমরা 50% বা 25% ডেক্সট্রোজ ইউজ করি। তো এটা হচ্ছে আমার হাইপারটনিক সলিউশন। হ্যাঁ, তারপর সে এতক্ষণ আমরা যেগুলো বললাম, আইসোটনিক, হাইপোটনিক এন্ড হাইপারটনিক, এত ডিটেলস বলার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা ফ্লুইডের সাথে আমরা পরিচিত, কিন্তু ফ্লুইডগুলোর কম্পোজিশনগুলো আমরা জানি না, কোনটা কখন ইউজ করবো সেটা জানি না, এবং ক্রিস্টালয়েড কলয়েড কি, এই বেসিক গন্ডগোলটা থাকে। তো আইসোটনিক, হাইপোটনিক অ্যান্ড হাইপারটনিক এই সবগুলোই হচ্ছে আমার ক্রিস্টালয়েড। হ্যাঁ, এখন আসি কলয়েড। কলয়েডটা কি? কলয়েড contain large molecules that do not pass through the semi permeable membrane। মানে কলয়েড যখন আমরা ব্লাডে দিব, দ্যাট মিনস আইভিতে দিব, তো সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভলিউম এক্সপান্ডার হিসেবে কাজ করে এবং ইন্ট্রাভাস্কুলার ভলিউমটাকে বাড়ানোর চেষ্টা করে। ঠিক আছে, ইট কন্টেন্ট সলিউটস অফ হাই মলিকুলার ওয়েট, টেকনিক্যালি দে আর হাইপারটনিক সলিউশন। যেহেতু কলয়েড, তো ভলিউম এক্সপান্ডার হিসেবে কাজ করছে, তো আমরা এটাকে হাইপারটনিক হিসেবে চিন্তা করতে পারি। এবং যখন এটা দিব, which when infused exert an osmotic pool of fluid from interstitial and extracellular space। মানে আমরা যখন কলয়েডটা ইনফিউজ করছি, তো আমরা কোথায় দিচ্ছি? আমরা দিচ্ছি ভেসেলে। দ্যাট মিনস ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা লোড করছে। আমরা জানি যে একটা ভেসেলের ভিতরে অসমোটিক প্রেশার থাকে, তো এই প্রেশারটা মেইনলি মেনটেন করে অ্যালবুমিন। যদি কোনো কারণে এই অসমোটিক প্রেশারটাকে ধরে রাখে অ্যালবুমিন, তো অ্যালবুমিন যদি কম থাকে, সেক্ষেত্রে কি হয়? ফ্লুইড লস হয় এবং ইন্টারস্টিশিয়াল স্পেসে, মানে ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, মানে ভেসেল থেকে ভলিউমটা লস হয়। তো আলটিমেটলি কি হয়? ইডিমা ডেভেলপ করে, ইন্টারস্টিশিয়াল স্পেসে এক্সেস ফ্লুইড অ্যাকোমোডেশন হওয়ার কারণে ইডিমা ডেভেলপ করে। সেই মেকানিজমের কারণে আমরা পেশেন্টকে যদি অ্যালবুমিন ট্রান্সফিউজ করি, তো অ্যালবুমিনটা কি? একটা হাইপারটনিক একটা সলিউশন এবং এর মলিকুলার ওয়েট বেশি। অ্যালবুমিনটা ভেসেলের ভিতরে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে সে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইডটা আবার ব্লাড ভেসেলের ভিতর টেনে নিবে, এবং এক্সট্রা সেলুলার স্পেস থেকেও ব্লাড ভেসেলের ভিতরে সে ফ্লুইডটা টেনে নিবে। ঠিক আছে, সেই একইভাবে আমাদের এখানে হাইপোভলিউমের জন্য আমরা অ্যালবুমিনটা ইউজ করি।
আরও কিছু কলোয়েড এক্সাম্পল আছে, আমি আসতেছি। So they are useful for expanding the intravascular volume and raising blood pressure, and colloid are indicated for patient in malnourished state and patient who cannot tolerate large infusion of fluid. বিশেষ করে কলোয়েড দিয়ে কিন্তু আমি ভলিউমটা একটা এক্সপান্ড করছি। তো দেখা যায় সেপটিক শকের ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যালবুমিন ইউজ করি, কারণ অনেক বেশি ফ্লুইড আমরা দিতে পারছি না, বা ফ্লুইড দিলেও দেখা যাচ্ছে যে ইন্ট্রাভেসকুলার স্পেসে ভলিউম লোড হচ্ছে না, ব্লাড প্রেশার বাড়ছে না। তখন ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য আমরা অ্যাডজাঙ্ক্ট হিসেবে আমরা অ্যালবুমিনটা দিতে পারি, ঠিক আছে। এবং ম্যালনারিশ পেশেন্ট যেমন হাইপোঅ্যালবুমিনের পেশেন্ট, তখন আমরা এই কলোয়েডটা ট্রান্সফিউজ করতে পারি। তো সবচেয়ে কমনলি ইউজ কলোয়েড হচ্ছে হিউম্যান অ্যালবুমিন। হিউম্যান অ্যালবুমিনে দু ধরনের কম্বিনেশনে পাওয়া যায়, একটা হচ্ছে 5% অ্যালবুমিন আর একটা হচ্ছে 25% অ্যালবুমিন। আমাদের দেশে 5% অ্যালবুমিনটা খুব বেশি অ্যাভেলেবল না, আমরা 25% অ্যালবুমিনটা ইউজ করি। এবং 25% অ্যালবুমিনটাকে আবার দুটো বোতলে পাওয়া যায়, একটা হচ্ছে 50 ml এর বোতলে পাওয়া যায়, 100 ml এর বোতলে পাওয়া যায়। এটা একটু কস্টলি। মেইনলি 5% অ্যালবুমিন যেটা, সেটা ইউজ করা হয় সার্কুলেটিং ভলিউম অ্যান্ড রিস্টোর প্রোটিন লেভেল করার জন্য, দ্যাট মিনস বার্ন, প্যানকেটাইটিস or plasma loss through trauma. And 25% albumin is used together with sodium and water restriction to reduce excessive edema. সিভিয়ার হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকলে আমরা 25% অ্যালবুমিনটা ইউজ করতে পারি। কন্ট্রাইন্ডিকেশন কি সিভিয়ার এনিমিয়া, হার্ট ফেলিওর, নোন সেন্সিটিভিটি টু অ্যালবুমিন। আর যেহেতু অ্যালবুমিনের কাজ কি, ভেসেলে গিয়ে সে আরও ভলিউমটাকে ধরে রাখে, মানে হাইপার ভলিউমিয়া করে। তো হার্ট ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে যদি এক্সেসিভ ভলিউম ওভারলোড হয়, সে কারণে সিভিয়ার হার্ট ফেলিওর থাকলে বা সিভিয়ার এনিমিয়া থাকলে, সিভিয়ার এনিমিয়াতে কি হয়, এনিমিক হার্ট ফেলিওর থাকে। তো সে কারণে আমরা অ্যালবুমিনটা তখন ইউজ করবো না, আগে আন্ডারলাইন কজ কারেকশন করবো, তারপর হাইপোঅ্যালবুমিনিয়া কারেকশন করবো। আরেকটা হচ্ছে নোন সেন্সিটিভিটি টু অ্যালবুমিন। অ্যান্ড প্রিকশন, they are considered blood transfusion product and uses the same protocol and nursing precaution when administering albumin. That means একটা ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য যেরকম প্রিকশন নিতে হয়, কারণ এটা অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে, কারণ অ্যালবুমিনটা হিউম্যান অ্যালবুমিন এটা, সে কারণে অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে, সেজন্য সেম প্রিকশন নিয়েই আমাকে অ্যালবুমিনটা দিতে হবে। And additionally, NGSE inhibitor should be withheld for at least 24 hours before administering albumin because of the risk of atypical reaction such as hypotension and flushing. আমরা জানি যে এনজিওনিউরিক ইডিমা মানে এসি ইনহিবিটরের সাথে অ্যালবুমিনটা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ওই দিন আমরা এসি ইনহিবিটরটা অফ রাখবো, কারণ দেখা যায় সবার ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাটিপিক্যাল রিঅ্যাকশন হতে পারে, অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে। তো এসি ইনহিবিটরটা উইথহেল্ড করে রাখতে হবে, সেদিন আমরা অ্যালবুমিনটা দিব। আচ্ছা, নেক্সট আসে আরেকটা কমনলি ইউজ হয়, সেটা হচ্ছে ডেক্সট্রান। ডেক্সট্রান যদিও দেশের বাইরে খুব কমনলি ইউজ হয়, আমাদের দেশে একটু কম পাওয়া যায় কারণ এটা একটু কস্টলি। ডেক্সট্রানটা ভলিউম এক্সপান্ডার হিসেবে ইউজ করা হয়, এটা মেইনলি পলিস্যাকারাইড কন্টেনিং ফ্লুইড। তো এখানে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লো মলিকুলার ওয়েট ডেক্সট্রান, একটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট ডেক্সট্রান। এর পুরোটাই ডিপেন্ড করে পলিস্যাকারাইড যে কম্পোনেন্ট থাকে তার মলিকুলার ওয়েটের উপরে। যেমন লো মলিকুলার ওয়েটে ডেক্সট্রান 40 নামে পাওয়া যায়, এবং ইন্ডিকেশন হচ্ছে যে শকের ক্ষেত্রে আমি ইউজ করি, ট্রিট শক রিলেটেড টু ভাস্কুলার ভলিউম লস। যেমন ওটিতে দেখা যায় সিভিয়ার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ভলিউম এক্সপান্ডার হাতে কিছু নাই, ব্লাড আনতে দেরি হবে, তখন বা অ্যালবুমিনও পাওয়া যাচ্ছে না, তো আমরা ইমিডিয়েটলি ভলিউম এক্সপান্ডার হিসেবে যেমন ট্রমা, সার্জারি, হেমোরেজ, তখন ডেক্সট্রানটা ইউজ করতে পারি। ওইটা হচ্ছে লো মলিকুলার ওয়েটে, ওখানে 40,000 মলিকুলার ওয়েট, এখানে 70,000। পার্থক্য কিছু না, পার্থক্য হচ্ছে পলিস্যাকারাইডের ওয়েট অনুযায়ী, ঠিক আছে। আরও কিছু হাইপারটনিক ফ্লুইড আছে, যেমন এথিরিফাইড স্টার্চ, জিলাটিন, প্লাজমা প্রোটিন ফ্র্যাকশন, মানে জিলাটিন, পিপিএফ, এথিরিফাইড স্টার্চ, যেমন এলোহাস, হাইপার হাইস অ্যান্ড বলিভেন। এগুলো হচ্ছে ডেঙ্গুতে ইউজ করা হয়। ডেঙ্গু হেমোরেজিক শক যদি থাকে, ম্যাসিভ ব্লাড, মানে এখানে কি হয়, ডেঙ্গুতে দেখা যায় হাইপোটেনশন নিয়ে আসতে পারে, পোস্টাল হাইপোটেনশন থাকে, তখন ভলিউম এক্সপান্ডার হিসেবে এগুলো ইউজ করা হয়, কিন্তু আমাদের দেশে এগুলো সব কিছু অ্যাভেলেবল নাই। এবং আইভি সলিউশন, আইভি ফ্লুইডের যে ক্লাসিফিকেশনটা করলাম, ফার্স্ট ক্লাসিফিকেশন ছিল এখানে কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড, ঠিক আছে। কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েডগুলোকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছিলাম, আইসোটনিক, হাইপোটনিক অ্যান্ড হাইপারটনিক। অ্যান্ড কলয়েডটাকে আমরা ভাগ করলাম কিভাবে, কলয়েডটাকে কয়েকটা প্রকার ভাগ করা হয়। যেমন কলয়েড কি কি আছে, অ্যালবুমিন, ডেক্সট্রান, ডেক্সট্রানের মধ্যে লো মলিকুলার ওয়েট, হাই মলিকুলার ওয়েট, এথিরিফাইড স্টার্চ আছে, জিলাটিন আছে, অ্যান্ড পিউরিফাইড প্রোটিন ফ্যাক্টর আছে। এগুলো হচ্ছে কলয়েডের ভাগ। এবং এছাড়াও আমরা আরও কিছু ফ্লুইড ইউজ করি, যেমন আমরা প্রোটিন কন্টিনিউ সলিউশন দেই, যেমন অ্যামাইনোসল, প্রোটিসল, এই ধরনের কিছু ফ্লুইড ইউজ করি। আবার কিছু আছে যেমন ফ্যাটিসল দেই। তারপর এখন ইদানিং আরেকটা পাওয়া যায় যেমন টিপিএনএ আমরা ইউজ করি, সেটা যেমন ক্যাবিভেন নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে। তো এইগুলো যে আছে, এগুলো অ্যাকচুয়ালি নিউট্রিশন কন্টেনিং সলিউশন, মানে কিছুটা এখানে ডেক্সট্রোজ থাকে, ইলেকট্রোলাইট থাকে, গ্লুকোজ থাকে। এগুলো যখন পেশেন্ট প্রলং এনপিও থাকে, যেমন 2 দিন বা 3 দিনের বেশি থাকে,
বা আইসিইউতে পেশেন্ট থাকে অনেক দিন ধরে তার ক্যাটাবলিক স্টেজে আছে, তখন আমরা টিপিএন এর পার্ট হিসেবে কিছু নিউট্রিশনাল সলিউশন ইউজ করি। ঠিক আছে, কাজে সেই হিসেবে আমরা ফ্লুইডটাকে ভাগ করতে পারি, মানে ক্লাসিফিকেশন করতে পারি নিউট্রিয়েন্ট সলিউশন কি কি আছে। ইলেকট্রোলাইট সলিউশন যেমন আমরা নরমাল স্যালাইন, হার্টম্যান, রিঙ্গার্স ল্যাকটেট, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট সলিউশন। তারপর অ্যালকালাইনিজিং সলিউশন, যেমন সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে তখন আমরা কি করি, অনেক সময় সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এবং অ্যাসিডিফাইং সলিউশন, অ্যালকালাইনিজিং সলিউশনের মধ্যে কি একটা হচ্ছে যেমন সোডিকার্ব দিই, যেমন সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে তখন আমরা সোডিবাইকার্ব ইনফিউশন দিই। তারপর সিভিয়ার মেটাবলিক অ্যালকালোসিস যদি থাকে তখন আমরা অ্যাসিডিফাইং সলিউশন দিই। ঠিক আছে, তারপর আসি ভলিউম এক্সপান্ডার। ভলিউম এক্সপান্ডার কি এটা বললাম, যেমন একটা ব্লাড একটা ভলিউম এক্সপান্ডার। তারপর আমার কলয়েড আছে, কলয়েডের মধ্যে অ্যালবুমিন আছে, ডেক্সট্রান আছে। ঠিক আছে, তারপর প্লাজমা আছে, এগুলো ভলিউম এক্সপান্ডার। এইভাবে আমরা ক্লাসিফিকেশনটা করতে পারি। একটা হচ্ছে কি নিউট্রালাইজিং সলিউশন, নিউট্রিশন কন্টেনিং সলিউশন, ইলেকট্রোলাইট কন্টেনিং সলিউশন, অ্যালকালাইনিজিং সলিউশন, অ্যাসিডিফাইং সলিউশন, ভলিউম এক্সপান্ডার। এটা আরেকটা ক্লাসিফিকেশন, জিনিস একই আসলে। আচ্ছা, এখন আসি চয়েস অফ ফ্লুইড। তো কাকে কি ফ্লুইড দেবো এটা সবসময় আমি একটা কথা বলছি শুরু থেকে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড ইট টোটালি ডিপেন্ডস অন ক্লিনিক্যাল সিনারিও অ্যান্ড আন্ডারলাইং কজ। ঠিক আছে, আমি একটা কেস সিনারিওতে চলে যাই। কেস 1, a 55 years old man admitted in surgery ward with subacute intestinal obstruction. He was a known case of diabetes mellitus and hypertension. Electrolyte report shows sodium 123 and potassium 2.4. You have to give infusion as patient was kept NPO, মানে নাথিং পার ওরালে আছে। তো পেশেন্টের বয়স বেশি, এটা একটা ফ্যাক্টর। তারপর কমপ্লেন্টটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যেহেতু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেশেন্ট তো কয়েকদিন খাবার পাবে না। তারপর আছে যে তার কোমরবিডিটিসের মধ্যে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে। যেহেতু হাইপারটেনশন আছে তাকে খুব বেশি ফ্লুইড দেওয়া যাবে না, আবার যেহেতু ডায়াবেটিস আছে কাজে ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিব কিনা আমাকে চিন্তা করতে হবে। তো একই সাথে ইলেকট্রোলাইটে আবার দেখাচ্ছে যে সোডিয়ামটা কম 123 এবং পটাশিয়ামটা কম 2.4। সো সোডিয়াম যেহেতু কম কাজে আমাকে একটু সোডিয়াম কন্টেনিং ফ্লুইড দিব। আবার সোডিয়াম কন্টেনিং ফ্লুইড দেবো, পেশেন্টের তো হাইপারটেনশন আছে। আবার পেশেন্ট এনপিও থাকবে, আমি কি ডেক্সট্রোজ দিব, কিন্তু ডেক্সট্রোজ যে দিব এখানে তো পটাশিয়ামটা কম, মেবি তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণেই হয়তো হাইপোক্যালেমিয়া। ঠিক আছে, কাজে এখন আমি কি ফ্লুইডটা তাকে দিব, এরকম সিনারি আমরা প্রায়ই পাই এবং তখনই আমরা চিন্তায় পড়ে যাই কোনটা রেখে কোনটা দিব। তো এখন আসি যে ডিএ, ডেক্সট্রোজ 5% ডিএ কি তাকে দিব? নো, দিয়ে দিব না। দুইটা কারণ, একটা হচ্ছে পেশেন্ট এখানে ডায়াবেটিক পেশেন্ট, তার ব্লাড সুগারটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হাইপোক্যালেমিয়া। তো আমরা জানি যে ডেক্সট্রোজ যদি দেই তাহলে কি হবে, একে তো এক্সট্রাসেলুলার স্পেসে অলরেডি হাইপোক্যালেমিয়া আছে। তো ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড যদি দেই, ডেক্সট্রোজটা কি করবে, গ্লুকোজটা গিয়ে কনভার্ট হয়ে সে পটাশিয়ামটাকে আরো বেশি সেলের ভিতর ঢুকিয়ে দিবে। তো আলটিমেটলি হাইপোক্যালেমিয়াটা অ্যাগ্রাভেট হবে। সেজন্য আমরা এখানে ডিএটাকে অ্যাভয়েড করব। তো এই ক্ষেত্রে আমার যেহেতু হাইপোনেট্রিমিয়া আছে এবং পেশেন্টের ডায়াবেটিস আছে এবং পটাশিয়ামটাও কম, সো ফার্স্ট চয়েস অফ ফ্লুইড এখানে আমার অ্যাকচুয়ালি হার্টম্যান। বাট আমরা নর্মাল স্যালাইন অ্যান্ড হার্টম্যান সলিউশনটা দিতে পারি। এখন পেশেন্ট যদি দেখা যায় নর্মাল স্যালাইন অ্যান্ড হার্টম্যানে তো আবার ক্যালোরি থাকে না, তো পেশেন্ট যদি এনপিও থাকে সেক্ষেত্রে প্রলং এনপিও থাকলে তাকে আমরা কি দিব, 1-2 দিনে ইউজুয়ালি সমস্যা হয় না যদি না পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। 1-2 দিন এনপিও থাকলে ক্যালোরি সাপ্লিমেন্ট না দিলে খুব একটা প্রবলেম হয় না। বাট যদি পেশেন্ট 2 দিনের বেশি এনপিও থাকে তাকে আমাকে ক্যালোরি দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে চয়েস করব ডিএনএস, হ্যাঁ, ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন 1 লিটার, এর সাথে যেহেতু এখানে পেশেন্ট ডায়াবেটিক তাকে আমি 10 ইউনিট শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিব আর নিউট্রালাইজিং ডোজে ইনসুলিন দিব। এখন আসি, আমরা একটা কথা প্রায়ই বলি সেটা হচ্ছে নিউট্রালাইজিং ডোজ। তো নিউট্রালাইজিং ডোজটা আসলে কি? আচ্ছা, নিউট্রালাইজিং ডোজ মানে যেটা হচ্ছে যে একটা কতটুকু ইউনিট ইনসুলিন কতটুকু গ্লুকোজকে নিউট্রালাইজ করে। এখন যে নিউট্রালাইজিংটা আসে আমরা অনেক সময় ইউজ করি যে হাফ নিউট্রালাইজ করে দাও, মানে ফুল নিউট্রালাইজ করে দিলে আমরা একটা ভয় থাকে যেহেতু আইভি ইনফিউশন দিচ্ছি, অনেক সময় পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সে কারণে আমরা অনেক সময় ফুল নিউট্রালাইজ করতে চাই না। সো আসলে কীভাবে নিউট্রালাইজিং হিসাবটা আসে, যেমন আমরা এখানে দেখছি যে 5% ডিএ অথবা 5% ডিএনএস। 5% মানে কি, এখানে 5 গ্রাম গ্লুকোজ থাকে পার 100 ml এ, পার 100 5% মানে পার্সেন্ট, 100 ml এ 5 থাকে, 5 গ্রাম গ্লুকোজ থাকে। কাজে এখানে যেহেতু 1 লিটারের ফ্লুইড আছে, সো 1 লিটারে থাকে 50 গ্রাম গ্লুকোজ। 100 যদি 5 থাকে তো 1 লিটারে থাকছে কত, 50 গ্রাম, 50 গ্রাম গ্লুকোজ। এখন আসি 1 ইউনিট অফ সলিউবল ইনসুলিন ক্যান নিউট্রালাইজ 2.5 গ্রাম অফ গ্লুকোজ, মানে 1 ইউনিট দিয়ে 2.5 গ্রাম গ্লুকোজ নিউট্রালাইজ হয়। তো ফুল নিউট্রালাইজেশন হচ্ছে মানে therefore full neutralization of 5% DNS, that means 50 গ্রাম গ্লুকোজ আছে এখানে। সো 50 গ্রামকে 2.5 দিয়ে আমি ভাগ করব।
আলটিমেটলি আমার লাগছে কত 20 ইউনিট অফ ইনসুলিন লাগছে। দ্যাট মিনস আমার ফুল নিউট্রালাইজেশন করতে গেলে আমার 1 লিটার 5% ডিএনএস এ থাকে 50 গ্রাম গ্লুকোজ, থেকে যদি ফুল নিউট্রালাইজ করতে যাই আমাকে 20 ইউনিট ইনসুলিন দিতে হবে। এটা ক্লিয়ার? 1 ইউনিট। কে কথা, প্লিজ কাইন্ডলি মাইকটা মিউট করেন। কাইন্ডলি কারো মাইক অন আছে, মিউট করেন, কথা বুঝতে পারছি না। আচ্ছা, 1 ইউনিট অফ সলিউবল ইনসুলিন ক্যান নিউট্রালাইজ, আমি আবার একটু বলি, একটু ডিসরাপ্ট হয়েছে। 1 ইউনিট অফ সলিউবল ইনসুলিন নিউট্রালাইজ করতে পারে 2.5 গ্রাম গ্লুকোজে, 2.5 গ্রাম গ্লুকোজ। তো 1 লিটারে থাকে 50 গ্রাম, কাজে কতটুকু ইনসুলিন লাগবে? 50 গ্রামকে আমি 2.5 দিয়ে ভাগ করবো, তো 20 ইউনিট ইনসুলিন লাগবে। সো 1 লিটার ডিএনএস এর সাথে আমাকে 20 ইউনিট ইনসুলিন আইভি দিতে হবে। যেহেতু আমরা আইভি দিচ্ছি এবং ওয়ার্ডে অনেক সময় দেখা যায় যে 2 আওয়ারলি বা 1 আওয়ারলি আমরা ব্লাড সুগারটা চেক করতে পারি না, সে কারণে 20 ইউনিট দেওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কারণ হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। সেই জন্য আমরা হাফ নিউট্রালাইজ করবো, দ্যাট মিনস 10 ইউনিট ইনসুলিন দিব 1 লিটারের সাথে। এখন আসি কেস 2। কেস 2 তে দেখতে পাচ্ছি a 60 years old lady came to emergency with the history of loose motion for several times. She was a known case of CKD patient, and on examination she has severe dehydration and blood pressure was 70/50 millimeter of mercury. আচ্ছা, কারো মাইক অন আছে, কাইন্ডলি মিউট করেন। হোস্ট কে আছে, মাইকগুলো একটু মিউট করে দেন। আমি তো Case 2. A 60 years old lady came to emergency with the history of loose motion for several times. She was a known CKD patient, and on examination she has severe dehydration, blood pressure was 70/50 millimeter of mercury. এখানে সিনারিওতে কি আছে? একজন ওল্ড লেডি সিকেডি পেশেন্ট, প্রথমে মাথায় আছে সিকেডি পেশেন্ট, এসছে হচ্ছে লুজ মোশন নিয়ে। লুজ মোশন মানে তার ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড লস হয়েছে, ঠিক আছে, কিন্তু পেশেন্টের আবার সিকেডি আছে। আমি দেখলাম যে পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেটেড অ্যান্ড ব্লাড প্রেশার 70/50, মানে বিপি কম, পেশেন্ট শকে আছে, ডিহাইড্রেশন আছে, এদিক দিয়ে সিকেডি আছে। তো এখানে আমি কিভাবে তাকে ম্যানেজ করব? আমরা জানি যে লুজ মোশন নিয়ে আসলে বা ভমিটিং নিয়ে আসলে আমরা শুরুতে কলেরা স্যালাইন দিয়ে দিই, জানি। তো আমি যদি হিস্ট্রিটা জানি, মানে হিস্ট্রি নেওয়ার সময় যদি পেশেন্টকে জিজ্ঞেস করে নিই যে আপনার কি কিডনিতে সমস্যা আছে কিনা, রেনাল ইম্পায়ারমেন্ট আছে কিনা, বা ডায়ালাইসিস পান কিনা, পেশেন্ট যদি বলে যে হ্যাঁ কিডনি সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা কলেরা স্যালাইনটা অ্যাভয়েড করব। কারণ আমরা জানি যে কলেরা স্যালাইনের ক্ষেত্রে পটাশিয়াম বেশি থাকে, অনেক বেশি পটাশিয়াম থাকে, 13 মিলি ইকুইভ্যালেন্ট থাকে। হ্যাঁ, তো এত বেশি পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড যদি একটা সিকিডি পেশেন্টকে আমরা র্যাপিডলি ইনফিউজ করি, সেক্ষেত্রে কি হবে? পেশেন্টের হাইপার ক্যালিমিয়া আরও অ্যাগ্রাভেট করতে পারে, এবং এই হাইপার ক্যালিমিয়া থেকে আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। সে কারণে একটা সিকেটি পেশেন্ট যদি ডায়রিয়া ভমিটিং নিয়ে আসে, তার ফার্স্ট চয়েস অফ ফ্লুইড কখনোই কলেরা স্যালাইন না। সো হার্টম্যান কি দিব? বিপি তো কম, সো হার্টম্যানটা আমরা এখানে অ্যাভয়েড করবো, কারণ আমরা জানি হার্টম্যানেও পটাশিয়াম থাকে। তো এই ক্ষেত্রে ব্লাড প্রেশারটা ওঠানোর জন্য আমাকে চয়েস করতে হবে নর্মাল স্যালাইন অথবা 5% ডিএনএস আনটিল গেটিং দ্য ইলেকট্রয়েড রিপোর্ট। মানে ইলেকট্রয়েড রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাকে ফার্স্ট টাইম ফ্লুইড এখানে নর্মাল স্যালাইন দিয়ে আমার ভলিউম লোড করতে হবে, ঠিক আছে। কাজে এই সিনারিও দুটো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফ্লুইডটা দেওয়ার আগে একটু চিন্তা করে নেব যে পেশেন্টের আন্ডারলাইন কজটা কি, আন্ডারলাইন কোনো কোমরবিডিটিস আছে কিনা, সেই কোমরবিডিটির সাথে তার বডিতে কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ভলিউম প্রবলেম থাকতে পারে, সেই অনুযায়ী ফ্লুইডটা আমাকে লোড করতে হবে। আচ্ছা, এখন আসি যে আমার ফ্লুইড ব্যালেন্সের ফ্লুইড ব্যালেন্সের পোর্শনটুকু শেষ। ফ্লুইড ব্যালেন্সের পোর্শনটুকু ছিল যেটা ছিল যে আমার হাইপার ভলিউমিয়া অ্যান্ড চয়েস অফ ফ্লুইড কী কী আছে, কী কী ধরনের ফ্লুইড আছে, এই জিনিসগুলো আমাদের আসলে কখনোই পড়া হয় না এবং গোছানোও হয় না। এই ক্লাসটা রেডি করতে আমার একটু কষ্টই হয়েছে, কারণ পুরো জিনিসটা আমাকে বিভিন্ন জায়গায় ঘেটে জিনিসগুলো একসাথে কম্পাইল করতে হয়েছে। এই জন্য আমি একটু সময় নিয়েছি, ক্লাসগুলো গত শুক্রবারের সাথে মঙ্গলবার একটু টাইম নিয়ে করার চেষ্টা করছি। অনেক কিছু এক জায়গায় নাই, তারপর সবগুলোকে কিভাবে গুছায় বলবো সেটা আমি বুঝতে পারতেছিলাম না, কারণ পুরো জিনিসটা আসলে গোছানো কোথাও ছিল না। আচ্ছা, নেক্সট আসি যে আমার ফ্লুইডের মধ্যে কি ছিল বললাম, হাইপোভলিউমিয়া ছিল, কি কি কারণে হয়, কি কি সিনারিও দিয়ে আমি ডায়াগনোসিস করব এবং কিভাবে তাকে কারেকশন দিব। তারপর হাইপার ভলিউমিয়ার ক্ষেত্রেও তাই ছিল যে কেন হাইপার ভলিউমিয়া ডেভেলপ করছে, সেই হাইপার ম্যানেজমেন্ট কি দিব এবং কি টাইপ অফ ফ্লুইড আমরা ইউজ করি এবং কোনটা কখন ব্যবহার করব, ঠিক আছে। তো ফ্লুইডের কম্পোজিশনগুলো যদি আমাদের জানা থাকে এবং পেশেন্টের বডির ডিজিজের সাথে যদি আন্ডারলাইন কী প্রবলেম হয় সেটা যদি জানা থাকে, তখনই আমার চয়েস অফ ফ্লুইডটা সিলেক্ট করতে সহজ হবে।
ঠিক আছে? তো এই গেল আমার ফ্লুইড ব্যালেন্স। নেক্সট আসি, নেক্সট ক্লাস শুরু হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দিয়ে। তো আজকে একটু বলে ফেলি, একটু শুরু করে যাই। যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলতে আমরা বেসিক্যালি এই কয়টা জিনিসকেই বুঝি, আমাদের ডেফিনিশন এই কয়টা জিনিসে আছে, এগুলো আমাদেরকে বারবার পড়তে হবে। একটা হচ্ছে সোডিয়াম ইমব্যালেন্স, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, এই ইলেকট্রোলাইটগুলোর ইমব্যালেন্সের ক্ষেত্রে আমরা মানে বিশেষ করে দেখা যায় এগুলো আমাদের পরীক্ষা রিলেটেড পড়ার মধ্যে আসে এবং এগুলো আমরা কমনলি পাই। ঠিক আছে? তো প্রতিটি ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রে কী হতে পারে, ইমব্যালেন্স মানে কম হতে পারে, বেশি হতে পারে। দ্যাট মিনস হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপোফসফেটিমিয়া, হাইপারফসফেটিমিয়া, হাইপোক্লোরিমিয়া, হাইপারক্লোরিমিয়া, হাইপোম্যাগনেসিয়াম অ্যান্ড হাইপারম্যাগনেসিয়ামিয়া। তো প্রতিটারই আমরা কম পেলে কী হবে, বেশি পেলে কী হবে, এইটাই হচ্ছে আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ঠিক আছে? সেটার জন্য আমার কি জানতে হবে, নর্মাল প্রতিটি ইলেকট্রোলাইটের কি কাজ করে সেটা জানতে হবে এবং নর্মাল রেঞ্জটা কত সেটা জানতে হবে। নর্মাল রেঞ্জটা জানলেই আমি ইমব্যালেন্সটা ধরতে পারবো। তো ফার্স্ট সবচেয়ে কমন যেটা কজ সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া, সবচেয়ে কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। হ্যাঁ, তো হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে আমরা জানি যে হাইপোনাট্রিমিয়া ডেফিনিশন একটু কমপ্লিকেটেড ওয়েতে ভাগ করেছে, কিন্তু কমপ্লিকেটেড হলেও এটা আমাদের পরীক্ষার জন্য যেহেতু লাগে সে হিসেবে কমপ্লিকেটেড জিনিসটাকে আমার বুঝে পড়তে হবে। একটা হচ্ছে হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া, আরেকটা হচ্ছে ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া, আরেকটা হচ্ছে হাইপারভলিমিক হাইপোনাট্রিমিয়া। টার্মটা শুনেই কেমন খটমট লাগছে, তাই না? আচ্ছা, হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া মানে এখানে পানিও কমে যাবে, সোডিয়ামও কমে যাবে, মানে এমন কোনো ডিজিজ প্রসেস বা এমন কোনো কন্ডিশন যেখানে একই সাথে বডি থেকে ফ্লুইডও লস হবে, ইলেকট্রোলাইটও লস হবে। তো সেই কন্ডিশনগুলো কি, যেখানে একই সাথে ফ্লুইডও লস হবে, ইলেকট্রোলাইটও লস হবে, সেটা হচ্ছে একটা রেনাল সোডিয়াম লস। যেমন এক্সেসিভ ডায়াবেটিক যদি আমরা ইউজ করি, বিশেষ করে থাইরয়েড ডায়াবেটিস, তারপর অ্যাড্রেনাল কর্টিক্যাল ফেলিওর, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সোডিয়াম লসেস যেমন ভমিটিং, ডায়রিয়া, অ্যান্ড স্কিন সোডিয়াম লস, বার্নের ক্ষেত্রে কি হয়, ফ্লুইডও লস হয়, ইলেকট্রোলাইটও লস হয়। ঠিক আছে? কাজে এমন কন্ডিশন যেখানে ফ্লুইডও কমে যাবে, ইলেকট্রোলাইটও কমে যাবে, এটাকে বলা হচ্ছে হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া। ঠিক আছে? নেক্সট আসি ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া। ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া দ্যাট মিনস সোডিয়ামের মাত্রাটা এখানে খুব বেশি চেঞ্জ হবে না, বিশেষ করে পানির ফ্লুইডের পরিমাণটা দিয়ে চেঞ্জ হবে আমার ইউভলিমিয়া। বডি কন্ডিশনটা এখানে ইউভলিমিক, যদিও ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, মানে যেমন প্রাইমারি পলিডিপসিয়া, পেশেন্ট একটু পরপর পানি খায়, পানি খেয়ে তার হাইপোটনিসিটি কমায় ফেলতেছে, অথবা এক্সেসিভ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ইনফিউশন, যেমন 5% দিয়ে যদি আমরা এক্সেসিভলি দিই। তারপর সে সিয়াদে অনেক বেশি ফ্লুইড রিটেনশন হয়। তারপর হাইপোথাইরয়েডিজম ফ্লুইড রিটেনশন হয়। এখানে যদিও ফ্লুইড রিটেনশন হচ্ছে, বাট যেহেতু এখানে রেনাল ফাংশনটা ঠিক আছে, তাই এই এক্সট্রা ফ্লুইডকে ইউজুয়ালি বডি বের করে ফেলতে পারে। সে কারণে এখানে সোডিয়ামের এক্সাক্ট অ্যামাউন্টটা চেঞ্জ হয় না, বাট আমরা যেহেতু ভলিউমটা বেশি হয়ে যাচ্ছে এখানে, মানে সোডিয়ামের তুলনায় ভলিউমটা বেশি, সে কারণে এটাকে ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া বলছে। তারপর আসি হাইপারভলিউমিক হাইপোনাট্রিমিয়া হচ্ছে যেখানে ভলিউম বেশি হবে, মানে ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া হয়, যেমন ভলিউমও বেশি হবে, আবার সোডিয়ামও রিটেনশন হবে, দুইটা রিটেনশন হবে, কিন্তু দুইটা রিটেনশনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ফ্লুইডের পরিমাণটা বেশি জমা হবে দেন সোডিয়াম। সে কারণে আমি হাইপারভলিউমিক হাইপোনাট্রিমিয়া পাবো। যেমন বডিতে অনেক বেশি সোডিয়াম জমা হচ্ছে, এই সোডিয়ামটা আবার ফ্লুইড অনেক বেশি রিটেনশন করে ফেলতেছে, মানে ফ্লুইড রিটেনশনের রেশিওটা সোডিয়ামের তুলনায় বেশি, সে কারণে আমি এখানে ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া পাবো। বাট আইডিয়ালি কিন্তু নর্মাল যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম থাকার কথা, আইডিয়ালি সোডিয়ামের মাত্রাটা পরিমাণের তুলনায় বেশি আছে। সে কারণেই আমরা যেমন কি কারো কন্ডিশন এরকম হতে পারে, যেমন সিসিএফ, সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে কি হয়, সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম হয়। সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজমে মানে মিনারেল কর্টিকয়েড বেশি থাকে, এর কাজ হচ্ছে বডিতে সোডিয়াম এবং ফ্লুইডটাকে রিটেনশন করানো, কিন্তু ফ্লুইডটা বেশি রিটেনশন হয় দেখে আমি যখন ইলেকট্রোলাইটটা করি, যেহেতু ফ্লুইড বেশি রিটেনশন হচ্ছে, সোডিয়ামও রিটেনশন হচ্ছে, কিন্তু ফ্লুইডের পরিমাণটা বেশি, তাই এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে যখন ব্লাড টেনে ইলেকট্রোলাইটটা করি, দেখা যায় যে সোডিয়ামের মাত্রাটা কম দেখাচ্ছে, হাইপোনাট্রিমিয়া দেখাচ্ছে। তো আমার যদি এরকম জানা থাকে যে হাইপোনাট্রিমিয়া পাচ্ছি, বাট পেশেন্টের ডায়াগনোসড কেস অফ সিএলডি, ডায়াগনোসড কেস অফ নেফ্রোটিক সিনড্রোম অর হার্ট ফেলিওর, এক্ষেত্রে কিন্তু এই হাইপোনাট্রিমিয়ার ম্যানেজমেন্টে আমি কিন্তু তাকে সোডিয়াম কন্টিনিউ ফ্লুইড দিব না, বা ট্যাবলেট সোডিয়াম ক্লোরাইডও দিব না, বা ওরাল ফর্মে টেবল সল্টও দিব না। কেন দিব না? কারণ আমি জানি যে এখানে ফ্লুইডও বেশি আছে, সোডিয়ামও বেশি আছে। সেক্ষেত্রে এই হাইপোনাট্রিমিয়া ম্যানেজমেন্ট হবে একদম ফ্লুইড রেস্ট্রিক্ট করে দেওয়া।
তো এই ফ্লুইড যদি আমি রেস্ট্রিক্ট করে দিতে পারি বা ডায়ালিসিস ইউজ করি, সেক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশন করে দিলে আলটিমেটলি ফ্লুইডের পরিমাণটা যখন কমে যাবে তখন দেখা যাবে যে সোডিয়ামটা নর্মালি আছে। তো এই হলো আমার হাইপোভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া, ইউভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া অ্যান্ড হাইপারভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া। আশা করি মেকানিজমটা ক্লিয়ার হয়েছে। সো এখন আশা করি মনেও থাকবে। হাইপোভলিউমিক মানে একই সাথে পানিও লস হলো, সোডিয়ামও লস হলো। এটা কি কমন হচ্ছে? ডায়রিয়া, ভমিটিং, বার্ন অথবা ডায়ালিসিস। ইউভলিউমিক মানে সোডিয়াম ঠিক আছে, বাইরে থেকে ফ্লুইড আসতেছে, কিন্তু এখানে কিন্তু সোডিয়াম রিটেনশন হচ্ছে না। এখানে সোডিয়াম ইউভলিউমিক আর হাইপারভলিউমিকের পার্থক্য হচ্ছে এটাই। ইউভলিউমিকে সোডিয়ামটা নর্মাল যা থাকার তাই আছে, বাইরে থেকে এক্সট্রা পানি এসে এটাকে ডাইলিউট করে দিয়ে হাইপোনেট্রিমিয়া করে ফেলতেছে, যেমন প্রাইমারি পলিডিপসিয়া, সিয়াদ, এক্সেসিভ ইলেকট্রিক ফ্রি ওয়াটার ইনফিউশন, ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম। আর হাইপার ভলিউমিকের ক্ষেত্রে সোডিয়ামও রিটেনশন হচ্ছে, ওয়াটারও রিটেনশন হচ্ছে কিন্তু ওয়াটার রিটেনশনের পরিমাণটা সোডিয়ামের তুলনায় বেশি হচ্ছে, প্রপোর্শনেটলি বেশি হওয়ার কারণে আলটিমেটলি যখন ইলেকট্রেট করা হচ্ছে সোডিয়ামটাকে কম দেখাচ্ছে, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনটার উদ্দেশ্য হচ্ছে আমার ম্যানেজমেন্ট পারপাসের জন্য, মানে কাকে কি ফ্লুইড দিব, মানে কোন হাইপোনেট্রিমিয়া কিভাবে ম্যানেজ করব। এখন আসি হাইপোনেট্রিমিয়া উইথ হাইপোভলিউমিয়া। এখানে ডিপ্লেশন অফ বোথ সোডিয়াম অ্যান্ড ওয়াটার, এটা আগেই বলেছে। সোডিয়াম ডেফিসিট এক্সিড ওয়াটার ডেফিসিট, এটা মনে রাখার দরকার নেই। ডিপ্লেশন অফ বোথ সোডিয়াম অ্যান্ড ওয়াটার, সো কজ কি রেনাল লস, জিআই লস, স্কিন লস, এটা আগেই বলেছিলাম। এখন আসি ইভলিউমিক হাইপোনেট্রিমিয়া। ক্লিনিক্যাল ইভলিউমিক পেশেন্টের ইউজুয়ালি ভলিউম স্ট্যাটাসের সমান থাকে, বাট রেজাল্ট অফ অ্যাবনর্মাল ওরাল ইনটেক অফ ওয়াটার, যেমন সাইকোজেনিক পলিডিপসিয়া। তারপর এক্সেস ডেক্সট্রোজ ফ্লুইড ইনফিউশন, এক্সেস 5% দিয়ে যদি আমরা দিয়ে দিই। দেন অ্যাবজর্পশন অফ সোডিয়াম ফ্রি ব্লাডার ইরিগেশন ফ্লুইড আফটার পোস্টেরেক্টমি, এটা খুব কমন, হ্যাঁ, সার্জারি ওয়ার্ডে এটা খুব কমন। তারপর হচ্ছে সিয়াদ অ্যান্ড নো এভিডেন্স অফ কার্ডিয়াক, রেনাল অর হেপাটিক ইনভলভমেন্ট। ইভলিউমিক ইউজুয়ালি আদার কোনো কোমরবিডিটিস থাকে না, ঠিক আছে। তারপর এখানে অ্যাকচুয়ালি কি হয়, নর্মাল সোডিয়াম লেভেল বা টু মাচ ফ্লুইড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে হাইপার ভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া। যেমন এটা বললাম যে এক্সেসিভ ওয়াটার রিটেনশন অ্যাসোসিয়েটেড উইথ সোডিয়াম রিটেনশন অ্যান্ড ভলিউম এক্সপানশন, কিন্তু ওয়াটার রিটেনশনের পরিমাণটা সোডিয়ামের তুলনায় বেশি। যেমন হার্ট ফেলিওর, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, আলটিমেটলি ওয়াটার gain is greater than sodium gain. Now clinical feature, clinical hyponatremia ফিচারটা ইউজুয়ালি ডিপেন্ড করে অ্যাকুট হাইপোনাট্রিমিয়া না ক্রনিক হাইপোনাট্রিমিয়া তার উপরে, ঠিক আছে। তো অ্যাকুট হাইপোনাট্রিমিয়া মানে অ্যাকুটই ডেভেলপ করছে না ক্রনিকলি ডেভেলপ করছে। ইউজুয়ালি হাইপোনাট্রিমিয়ার যে ক্লিনিক্যাল সিনারিও, যদি অ্যাকুট হাইপোনাট্রিমিয়া হয় তাহলে আমরা একটু বেশি পাই। আর ক্রনিক হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে বডি যেহেতু অনেকটা অ্যাডাপ্টেশন করে ফেলে, সেক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচারটা একটু কম পাওয়া যায়। সো প্রাইমারিলি হাইপোনাট্রিমিয়া এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভলিউম ডিসঅর্ডারের সাথে জড়িত, সে কারণে প্রথম প্রেজেন্টেশনটা নিউরোলজিক্যাল হয়। প্রাইমারি নিউরোলজিক্যাল সিমটম, দ্যাট ইজ হেডেক, ডিজিনেস, মাসেল টুইচিং, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, স্টুপর, সিজার, কমা। অ্যান্ড হাইপোভলিউমিয়ার কারণে কি হয়, সব মানে পোর স্কিন টার্গার, ট্যাকিকার্ডিয়া থাকে, ডিক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড পোস্টাল হাইপোটেনশন থাকে। আবার আর যদি হাইপারভলিউমিক হাইপোনাট্রিমিয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি পাবো, ইডিমা পেতে পারি, হাইপারটেনশন পেতে পারি, ওয়েট গেইন, বাউন্ডিং ট্যাকিকার্ডিয়া। যেমন আমি এই ক্লাসিফিকেশনে কেন আসলো, কারণ আমার হাইপোনাট্রিমিয়া হাইপোভলিউমিক হাইপোনাট্রিমিয়া হতে পারে, আবার হাইপারভলিউমিক হাইপোনাট্রিমিয়া হতে পারে। কাজে হাইপোভলিউমিক অ্যান্ড হাইপারভলিউমিক অনুযায়ী আমি ক্লিনিক্যাল ফিচারটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই ছবিটার সাথে আমরা সবাই পরিচিত, যে যদি অ্যাকুটলি হাইপোনাট্রিমিয়া হয়, অ্যাকুট হাইপোনাট্রিমিয়া হলে কি হয়, অ্যাকুট হাইপোনাট্রিমিয়া হলে দেখা যাচ্ছে যে আমাদের যে বডির হাইপোনাট্রিমিয়া মানে কি, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সোডিয়ামটা লস হচ্ছে। তো হাইপোনাট্রিমিয়া যদি হয় আলটিমেটলি কি হবে, এখানে অসমোলারিটিটা কমে যাবে। অসমোলারিটি যদি কমে যায় তাহলে আমাদের বডির ব্লাডের ভিতরে কি হচ্ছে, ব্লাডে এখানে আমার মানে এক্সট্রা সেলুলার স্পেসে দেখা যাচ্ছে যে টনিসিটি কম, হাইপোটনিক। তো হাইপোটনিক যদি হয় মানে অ্যাকুট হাইপোনাট্রিমিয়া হয়, সেক্ষেত্রে টনিসিটি এখানে কম, বাট সেলের ভিতরে কিন্তু টনিসিটি ঠিক আছে। তো সেলের ভিতরে যেহেতু টনিসিটি আমার বাইরের তুলনায় বেশি, সেক্ষেত্রে কি হবে, হাইপোটনিক হলে বাইরে থেকে ফ্লুইড সেলের ভিতর ঢুকে যাবে, মানে সেলুলার ইডিমা হবে। সো অ্যাকুট হাইপোনাট্রিমিয়া হলে সেলুলার ইডিমা হওয়ার সম্ভাবনাটা বেশি, সে কারণে সেরেব্রাল সোয়েলিং হয়, সেলুলার ইডিমা হয়, পেশেন্ট আনকনশাস হয়ে যায়। আর যদি হচ্ছে যে ক্রনিক হাইপোনাট্রিমিয়া থাকে, বা মানে ক্রনিক্যালি তার হাইপোনাট্রিমিয়া হচ্ছে, অনেকদিন ধরে হাইপোনাট্রিমিয়া হচ্ছে, তখন আলটিমেটলি বডি টনিসিটি মানে এক্সট্রা সেলুলার স্পেসের টনিসিটি এবং সেলুলার টনিসিটিটা আস্তে আস্তে করে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। সে কারণে কিন্তু পেশেন্ট দেখা যাচ্ছে যে ক্রনিক হাইপোনাট্রিমিয়া সোডিয়াম 120, 118, 19 নিয়ে আসছে, কিন্তু পেশেন্ট কনশাস, কারণ যেহেতু তার ক্রনিক্যালি এটা বডি অ্যাডাপ্টেশন করে নিয়েছে, সে কারণে অ্যাকুট সেলুলার সেরেব্রাল সেলের যে চেঞ্জটা সেটা হয় না।
সে কারণে আমরা অ্যাকুট হাইপোনেট্রিমা যদি ডেভেলপ করে সেক্ষেত্রে পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিওগুলো নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো খুব বেশি প্রমিনেন্ট পাই, বাট ক্রনিক হাইপোনেট্রিমার ক্ষেত্রে নিউরোলজিক্যাল সিনারিওটা অতটা প্রমিনেন্ট থাকে না, যেহেতু বডি অ্যাডাপ্টেশন করে নেয়। এই ছবিটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু কখনো খেয়াল করে দেখিনি। হ্যাঁ, এটা একটু খেয়াল করে পড়বো। যেখানে কি দেখাচ্ছে, নর্মাল সেরেব্রাল সেল। তো হাইপোনেট্রিমা হলে কিভাবে সেল থেকে সেলের ভিতরে পানি অ্যাকোমোডেট হচ্ছে, ক্রনিকের ক্ষেত্রে কিভাবে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন করে নিচ্ছে, আলটিমেটলি অ্যাকুটের ক্ষেত্রে সেলটা কিন্তু বেশ ফোলা ফোলা দেখাচ্ছে, ক্রনিকের ক্ষেত্রে কিন্তু তা না। তো সেরেব্রাল ইডিমার কারণে বাকি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো হয়। আচ্ছা, এখন মাইল্ড, মডারেট, সিভিয়ার এই টার্মটা আসে হাইপোনেট্রিমার ক্ষেত্রে। মাইল্ড হাইপোনেট্রিম আমরা বলি 130 to 135, এতে ইজিলি ক্লিনিক্যাল সিমটম কিছু পাওয়া যায় না। মডারেট হচ্ছে 125 to 129, ইউজুয়ালি পেশেন্ট বলবে নশিয়া হচ্ছে, ডেলিরিয়াম হচ্ছে, হেডেক হচ্ছে। তো 125 অ্যান্ড 129-এ পেশেন্টকে আমরা নর্মাল একটা ওরাল সাপ্লিমেন্টও দিতে পারি, আবার আইভি ফ্লুইডও দিতে পারি, সেটা পেশেন্টের ক্লিনিক্যাল সিনারির উপর ডিপেন্ড করে। আর সিভিয়ার হাইপোনেট্রিমা বলবো তখনই যখন সোডিয়ামের মাত্রাটা লেস দেন 124 হয়ে যাবে। তো সিভিয়ার হাইপোনেট্রিমিয়া হলে পেশেন্টের ভমিটিং, সমনোলেন্স, সিজার, কমা অ্যান্ড কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট পর্যন্ত নিয়ে আসতে পারে পেশেন্ট। ঠিক আছে, কাজে এই ভলিউমটা আমাদেরকে এই মানে মেজারমেন্টটা এই বক্সটা রিভিশন থেকে নেওয়া, এইভাবে করে আমাদের এফসিপিএস এ পার্ট 1 বা পার্ট 2 অসুবিধা আসতে পারে। তো এইটা লেভেলটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মাইল্ড, মডারেট, সিভিয়ার হাইপোনেট্রিমিয়া কখন বলবো এবং এর সাথে ক্লিনিক্যাল সিনারিওটা কি পাবো। আচ্ছা, তো আজকে হাইপোনেট্রিমিয়া পর্যন্ত থাকে। তো নেক্সট দিন হাইপোনেট্রিমিয়া কারেকশনগুলো যাবো। অ্যাকুট অ্যান্ড ক্রনিক অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি আজকে আর কন্টিনিউ করব না, কারণ 1 ঘন্টার বেশি ইউজুয়ালি কনসেন্ট্রেশন রাখা যায় না। হ্যাঁ, তো আজকে আমার মনে হয় এই পর্যন্ত শেষ করি। নেক্সট ক্লাসটা আমি আমার রাউন্ডের সাথে শিডিউল মিলিয়ে আমি জানিয়ে দেব। চেষ্টা করব ফ্রাইডেতে নিতে। তো আমি জেনেসিসে যে শরীফ ওরা আছে ওদের সাথে কমিউনিকেট করে আমি নেক্সট ক্লাসের শিডিউলটা জানিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি হাইপোনেট্রিমিয়ার অ্যাকুট অ্যান্ড ক্রনিক ম্যানেজমেন্ট প্লাস আদার ইলেকট্রোলাইটের ম্যানেজমেন্টগুলো বলার চেষ্টা করব। ঠিক আছে, আর বাকি কোনো কিছু যদি থাকে, তোমরা যদি কোনো কিছু যদি জানতে চাও সেক্ষেত্রে কমেন্টে বা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ওদেরকে জানালেও হবে, আমি সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে। ওকে, এখন নেক্সট ক্লাসে চেষ্টা করব শেষ করতে। আমি জানি না শেষ করতে পারবো কিনা, কারণ আমি যখন মানে লেকচার রেডি করতে থাকি এত কিছু চলে আসে, কোনটা রেখে কোনটা বাদ দিব আমি নিজে বাদ দিতে পারি না। জানি না মানে বাদ দিতে পারবো কিনা। তো নেক্সট ক্লাসে দেখি কতটুকু করতে পারি। হ্যাঁ, নেক্সট ক্লাসে শিওরটা আমি জানিয়ে দিব। ঠিক আছে।